ভিউয়ার্স, আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু এসব কেন করতেছো আপা? আজ আমার একটু সব খুইলা বলো তো। নাহিয়া তপ্ত শ্বাস পেল। শুভ্র আকাশের দিকে দৃষ্টি স্থাপন করে সে বলল, তোর দুলা ভাইয়ের দ্বিতীয় বউ ছিলাম আমি। তার জন্য আমি কখনো তার ভালোবাসা পাই নাই। হেদি তার প্রথম বউরে অনেক ভালোবাসতো। দ্বিতীয় বিয়া করছে তো তার মায়ের চাপে পইরা আর নিজের বাচ্চাদের দেখাশোনা করার জন্য। আমি সব সময় তার কাছে একটু ভালোবাসা, একটু মর্যাদা চাইতাম, বাট সে আমারে মারধর করতো, গরুর মতো খাটাতো। মারতে মারতে আমার শরীর শেষ কয়ডা ফালাইছিল। যন্ত্রণায় চিৎকার করতাম, কেউ আসতো না। এমনিই যায় দিন। আমার রাগ হয়, অভিমান হয়, খারাপ কিছু করার নেশা চাপে। নহিত অশ্রুসিক্ত নয়নে নিজ আপার দিকে দৃষ্টি দেয়। তার বোন এতটা কষ্ট করেছে এতটা দিন ধরে, অথচ সে তার কিছুই জানতো না। আর জানবেই বা কি করে? দেশের বাইরে ছিল সে, একমাত্র বোনের বিয়েতেও সে আসতে পারেনি। নহিত বলল, এসব কথা আগে বলো নাই কেন আপা? আমি ওই ওসমান রে মাইরা ফালামু। ভুলেও না, সবকিছু নষ্ট হইয়া যাইব তাইলে। সবকিছু মানে? কইতাছি, তোর দুলা ভাই তার সব সম্পত্তির একটা উইল করে, যেখানে সে তার সব সম্পত্তির 60% মালিক অহর্নিশ আর আয়ন্তিকার বাচ্চার নামে কইরা দেয়। অহর্নিশ আর আয়ন্তিকার দুজনের বিয়া হোক, এটা সে আগে থেকেই চাইতো। আর অহর্নিশ আর আয়ন্তিকার জীবনে ঝুঁকি যাতে না হয়, তাই আগে থেকে এই উইল করে। এতে করে কেউ আয়ন্তিকারে মারার সাহস করব না, আর না অহর্নিশে। উইল দেখা আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ সে আমার নামে দেয় নাই কিছু। যদিও জানতাম এমনটা হবে, এত কষ্ট সহ্য কইরা তার সাথে সংসার করছি, সম্পত্তি পাবো তার লোভে, আর মন তো কিছুই হয় নাই। তার জন্যই তো তোরে কইলাম তারে কিডন্যাপ কইরা উঠাই নে। তারপর সবাইরে কইছি সে মরছে। তার কয়েক বছর পর যখন অহর্নিশ আইলো দেশে, তারপর কইলাম উসমানরে কিডন্যাপ করার কারণ। বিয়া দিলাম ওদের। এখন বাচ্চা হাতে না পাওয়া পর্যন্ত ছাড়ুম না তারে। নহিত বাহির থেকে দৃষ্টি সরিয়ে নাহিয়ার পানে তাকিয়ে বলল, এর জন্যই বলেছিলা তাইলে? তারপর সবার কাছে বিশ্বাস করানো ওসমান মরেছে। সব সময় এত মানুষ দিয়ে নজর রাখা জমিদার বাড়ির ওপর, যাতে পুলিশে না খবর দিতে পারে। হ, বাচ্চা পাইলে কি করবা আপা? বাচ্চা নিয়া দূরে চলে যাবি তুই, বাচ্চারে বড় করবি। উইল নিয়ে যাবি তোর সাথে। উইল আছে আমার কাছে। বাচ্চার 18 বছর হইলে উকিল দেখাইয়া বাচ্চার থেকে সই নিয়া আমরা নিয়ে নেব সম্পত্তি। বাসায় আসা মাত্র গরমে অতিষ্ঠ হয়ে অয়ন্তিকা গোসল করতে চলে যায়। নিজের কার্য সমাপ্তি শেষে ওয়াশরুম থেকে বের হতেই দৃষ্টিমান হয় তার পেটে টান টান হয়ে শুয়ে আছে অহর্নিশ। 2 হাত কপালের নিচে বাজ করা। অয়ন্তিকা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গিয়ে বলল, আপনি এখানে কেন? অহর্নিশ অয়ন্তিকার হাত ধরে হ্যাঁচকা টান মেরে নিজের বক্ষ পিঞ্জরের উপর ফেলে। পরবর্তীতে সে তার এক হাত অয়ন্তিকার গালে কোমল রূপে রেখে বলল, বিকজ আই ওয়ান্ট টু লাভ ইউ। অয়ন্তিকার ভীতগ্রস্ত মুখশ্রী বয়সে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। প্রাকৃত তাকে গ্রাস করেছে তীব্রভাবে, যার ফলস্বরূপ সে অহর্নিশেরকে কিছুই বলতে পারছে না। অল্প বয়সী হলেও অহর্নিশের কথা, বর্তমান কথাটির মূল অর্থ সে বুঝতে গিয়েছে, যার দরুন এই অবস্থা। অহর্নিশ ভ্রুকুচকে তাকিয়ে আছে অয়ন্তিকার দিকে। শেষে সে নিজেকে কন্ট্রোল করতে পারল না, হু হু করে হেসে দেয়। হাস্যরত অবস্থাতেই উঠে বসে পড়ে অহর্নিশ। বুকে হাত দিয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে বলল, তোমার মাইন্ড কত খারাপ অয়ন্তিকা, ছি নটি গার্ল। অয়ন্তিকা বুঝতে পারল না অহর্নিশের কথাটি। বেকুব চোখে তাকিয়ে রইল ট্যাপ ট্যাপ করে। তা দেখে অহর্নিশ প্রসঙ্গ এড়িয়ে যেতে বলল, লেট ইট বি, আই ওয়াজ জোকিং। হায়ার ম্যাথ বইটা আনো, কাল এটার উপর এক্সাম না, কিছু ম্যাথ করিয়ে দিচ্ছি। অয়ন্তিকা অকটপে জবাব দিল, দরকার নেই, আমি একাই করতে পারবো।
জিজ্ঞেস করিনি তোমায় আয়ন্তিকা, এটা আমার আদেশ আর তুমি আমার আদেশ পালন করতে বাধ্য। যাও জলদি বই আনো। অবগত অয়ন্তিকা গাল ফুলিয়ে বই নিয়ে এসে বসে পড়ল বিছানাতে অহর্নিশের পাশে, হাতে তোয়ালের পাশে রেখে দেয়। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, তা মুছতে ইচ্ছে করছে না আপাতত। সে মনোযোগী হয় বইয়ের পাতার উল্টাতে। অয়ন্তিকার হয়তো তার জানা নেই তার দিকে এই গাঢ় দৃষ্টিতে আবদ্ধ হয়ে আছে। অহর্নিশ শুকনো ঢোক গেলে দৃষ্টি চারপাশে দেয়। কেন যেন তার মনে হচ্ছে অয়ন্তিকার পাশে থাকার জন্য ওকে পড়াতে এসে বেশ মুশকিলে পড়েছে। কারণ এই যে অয়ন্তিকাকে ভয়ঙ্কর সুন্দর লাগছে, এখন তাকে ছুঁয়ে দেওয়ার লোভ অহর্নিশ সামাল দিবে কি করে? কথাগুলো এড়ানোর সময় কর্ণগোচর হয় অয়ন্তীর নিঃশস্ত কণ্ঠ। ও মাত্রই বলল, নিন, এই যে বের করেছি, এই চ্যাপ্টার গুলোই আছে। বই দাও আমার কাছে। নিজেকে সংযত করেই অহর্নিশের বইয়ের মাঝে টোপ দেয়। কিছুক্ষণ চোখ বুলিয়ে নিয়ে সে ত্রিকোণমিক এর অঙ্ক করানো শুরু করে। পুরো চ্যাপ্টার শেষ হলে অহর্নিশ নিজ থেকে কিছু অঙ্ক অয়ন্তিকাকে তৈরি করে দেয় প্র্যাকটিসের জন্য। 4টা অঙ্ক শেষে একটাতে এসে আটকে যায় অয়ন্তিকা। তা দেখে অহর্নিশ সচল কণ্ঠে বলল, কি ব্যাপার, বসে আছো যে? জলদি শেষ করো। অয়ন্তিকা মিনমিনিয়ে বলল, এই ম্যাথটা পারছি না। খাতার দিকে তাকায় অহর্নিশ। পরবর্তীতে তীক্ষ্ণ নজরে অয়ন্তিকার দিকে তাকিয়ে এসে বলল, এটা পারছো না? সূত্র বসিয়ে করতে হবে এটা। সূত্র লিখো আগে। সূত্রটাই ভুলে গিয়েছি। অহর্নিশ ঠোঁট আঁকড়ে নিয়ে দৃষ্টি পান দেয় অয়ন্তিকার মুখশ্রীর দিকে। তৎক্ষণাৎ কিছু মনে করে সে মৃদু হাসে, কণ্ঠ ক্ষুব্ধ করে বলল, ক্লাস 9-এ কি করেছো? এত সিম্পল একটা সূত্র মনে রাখতে পারো না? লাইক সিরিয়াসলি? অয়ন্তিকার অহর্নিশের কথার পরিপ্রেক্ষিতে রেগে যেতে ইচ্ছে হলো বড্ড, কিছু তার জাতিগত স্বভাব তাকে রেগে যেতে দিল না। পূর্বত সম অভিমান নিয়ে সে চুপ করে রইল। অপমানে তার চোখে কার্নিশে পানি এসে জমি পড়েছে, তাও বুঝতে পারল স্পষ্ট রূপে। অহর্নিশ আহত হয়। সে ভেবেছিল অয়ন্তিকা রেগে যাবে, রেগে গিয়ে তাকে কয়েকটা কঠিন কথা শোনাবে, আর এর মধ্য দিয়ে সে সৌন্দর্য মুখস্থ করে নিবে। আয়ন্তীর ভীতিরূপী থাকে সৌন্দর্য, থাকে মায়া। অভিমান করলে সে চেহারা চুমু খাওয়ার আবদার। এই তো সবক্ষণের সর্বরূপ অহর্নিশ মুখস্থ করে নিয়েছিল। রাগের রূপটাই বাকি। ভেবেছিল সে এই কথাটা পরিপ্রেক্ষিতে সে তাও মুখস্থ করে নিবে, কিন্তু তার হলো না। হলো উল্টোটা। অহর্নিশ নিজেকে ত্রাস্ত করে আড়ষ্ট ভাঙ্গিতে বলল, এখন আর করার দরকার নেই ম্যাথ, একটু ঘুমাও। মাত্র পরীক্ষা দিয়ে এসেছো বলে তাই হয়তো মাথা কাজ করছে না, ঘুমিয়ে পড়ো একটু। অহর্নিশ চলতি বেরিয়ে যায় রুম থেকে। নিজেকে তার থাপ্পড় মারতে ইচ্ছে করছে, কড়া থাপ্পড়। সাপে ওয়েজমার নিকট এগোতে নিলেই ওয়েজমা চুপসে যায়, কাঁপুনি দিয়ে দূরে সরে বসে। ভীতগ্রস্ত দৃষ্টিতে তার গলা শুকিয়ে কাঠ। তা দেখে সাফি মলিন হাসে। এই মেয়ে তাকে এত ভয় পাচ্ছে কেন? একটু ভালোবেসে তাকানো যায় না? দীর্ঘ কয়েক মাস ধরে এভাবেই ওয়েজমা তার দিকে ভীতি চাহনিতে নিক্ষেপ করছে। সাফির কাছে যেতে নিলেই তার ব্রেইনি নার্ভ দুর্বল হয়ে পড়ে, সেন্সলেস হয়ে যায় ওয়েজমা। সাফি মেরে ফেলেননি ওয়েজমাকে, তার সাধ্য হয়নি এই মিষ্টি মেয়েটাকে খুন করার। অথচ ওয়েজমার থেকে আরো কত সুন্দরী মেয়েকে সে অনায়াসে খুন করে ফেলেছে টাকার দৌলতে। কিন্তু এই মেয়ে ওয়েজমা, একে তার মেরে ফেলা সম্ভব হয়নি। ওয়েজমার বদলে সে অন্য একটা মেয়েকে মেরে ফেলেছে। সেই মেয়েটাকে মারতে নির্দেশ দিয়েছিল একজন। তদ্রূপ মেয়েটা মারার পর ওয়েজমার পোশাক পরিয়ে নাহিয়াকে ছবি পাঠিয়ে বলেছে সে মেরে ফেলতে ওয়েজমাকে, এবং নাহিয়া আহমেদ তাই বিশ্বাস করেছে। বহুদিন যাবৎ নাহিয়ার সাথে সাফির কাজ করায় নাহিয়া তাকে অন্ধের মতো বিশ্বাস করে সাফি। ওয়েজমার সন্নিকটে এগিয়ে গিয়ে কোমল কণ্ঠে বলল,
উজমার এইদিকে আসো। ভয় পাইতেছো কেন? আজীব, খাও নাই কেন? রেনু খালা খাবার নিয়ে কতবার আইছে, তারে বারবার ফিরাই দিছো কেন? আপনি কে? আমাকে এইভাবে আটকে রেখেছেন কেন? বাসায় যাব, যেতে দিন দয়া করে। সাফি হুট করে রেগে গেল উজমার কথায়। তার মোটেও এই কথাগুলো পছন্দ হয়নি। সাফি চিবিয়ে বলল, যাওয়ার কথা কষ কেন? কোনো দিক দিয়া কষ্ট দিছি? হ্যাঁ, খালি বাসায় যামু করে। আরে বাসায় যাইয়া তো সেই বান্দির মতো খাটপি, তাপ থেকে যে এখানে রানী হালে রাখতাছি, শান্তি লাগে না হাতে? সাফির কথাগুলো তিক্ত লাগলো উজমার নিকট। এতে করে সে ফ্যাস ফ্যাস করে কেঁদে দিল। সাফি বিরক্তির আগে সংমিশ্রিত নিয়ে চলে যায় রুম থেকে বাইরে। অষ্টদয়ের মাঝে ব্যবধান সৃষ্টি করেছে অয়ন্তিকার ভীতি নিয়ে আছে সামনে। বিছানার উপরে তার দৃষ্টি। ছোট ছোট কোমল আঙ্গুল দিয়ে থরথর করে কাঁপছে। ছোট ছোট কোমল আঙ্গুলগুলি থরথর করে কাঁপছে। কপাল পেয়ে কাম গড়িয়ে পড়ছে গলা দিয়ে। বিছানার উপর একটা তেলাপোকা নিজ মনে হাঁটাচলা করছে। 8-10টা মেয়ের মতো অয়ন্তিকাও তেলাপোকাকে ভয় পায়। ফোবিয়া আছে এক প্রকার বলা চলে। ঘুম থেকে উঠে নিজের পাশেই এই তেলাপোকা দেখা মিলে তার। বিছানায় তেলাপোকা উড়াল দিয়ে মেঝেতে এসে পড়তেই অয়ন্তিকা নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। চিৎকার দিয়ে ওঠে উচ্চ সুরে, অস্পষ্ট সুরে অহর্নিশ বলে ডাক দেয়। সবেমাত্র অহর্নিশ সেভ করতে নিয়েছিল। উচ্চ সুরে অয়ন্তিকার চিৎকার শুনে হতবম্বিত হয়ে তার গলা রেজার দিয়ে খানিকটা কেটে যায়। রক্ত তার নিজ নিয়মে গল গল করে পিনকি দিয়ে বের হতে থাকে। কিন্তু অহর্নিশ সেদিকে পরোয়া না করেই হাতের লেজার ছুঁড়ে ফেলে দৌড় মারে অয়ন্তিকার রুমে। অয়ন্তিকার রুমের ভেতরে প্রবেশ করতেই এক নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকতে অহর্নিশ লক্ষ্য করে অয়ন্তিকা ও ভীতু চেহারা কেমন তরতর করে কাঁপুনি দিচ্ছে। এক পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। অহর্নিশ এবার ঠোঁট যুগল প্রসারিত করে চিন্তিত কণ্ঠে বলল, আয়ন্তিকা, কি হয়েছে? অয়ন্তিকা এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে অহর্নিশের দিকে। হিতাহিতি জ্ঞান ফেলে সে দৌড়ে এসে তার 2 হাত আঁকড়ে ধরে অহর্নিশের গলা, পা উঁচু করে নেয়। গলায় মুখ গুজে দিয়ে সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তেলাপোকা মেঝেতে, প্লিজ সরানো এটাকে। অহর্নিশ থতমত খেয়ে যায়। মেঝেতে দৃষ্টি দিতেই সে দেখতে পেল কালো কুচকুচে এক তেলাপোকা উল্টো হয়ে পড়ে আছে। কিছুটা বোধগম্য হয় তার এ পুরো ঘটনা। এতে ও বিরক্ত প্রকাশ করে বিরক্ত মাখা কণ্ঠে বলল, লাইক রিয়েলি আয়ন্তিকা, এই তেলাপোকাকে ভয় পাও তুমি? এর জন্য এত জোরে চিৎকার? অয়ন্তিকা জবাব দেয় না, ভয়ে ছিটিয়ে আছে। অহর্নিশ খেয়াল করে তার অবস্থা। চোখ দুটো অনায়াসে তার বড় আকার ধারণ করে। ঠোঁট কামড়ে হাসে অহর্নিশ। পরবর্তীতে সে সামলে বলে, এভাবে বাদরের মতো ঝুলছো কেন? নামো। না প্লিজ, আপনি আমাকে এই রুম থেকে নিয়ে যান। ভীতি কণ্ঠে বলল অয়ন্তিকা। অহর্নিশ ফের ঠোঁট কামড়ে হাসে। তার এই মুহূর্তে তেলাপোকাকে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে এবং সে তাই করে। ইশারায় তেলাপোকাকে থ্যাঙ্কস বলে বেরিয়ে যায় রুম থেকে। রুমে এসে অয়ন্তিকা নিজ লাজুকতা থেকে রূপ ধারণ করে নেমে যায়। কোটিসুটি পায়ে সোফায় গিয়ে বসে পড়ে। অহর্নিশের দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। কাটা জায়গাতে ড্রেসিং করা দরকার, তারপর শেভও তো করা বাকি। কাল মন্ত্রীর সাথে দেখা করতে যেতে হবে। পরিপাটি মতো না হয়ে গেলে চলে নাকি? নিজ কার্য সমাপ্ত ঘোষণা করে অহর্নিশ রুমে এসে দেখে অয়ন্তিকা সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। মাথা এলিয়ে দেয় দেয়ালে। রাত 11টা বাজে। একটু পর তারও বের হতে হবে। রাত হলে বেরিয়ে পড়ে সে রাতের শহরে দুঃখ মাখা গল্প শ্রবণ করতে। পুরো এলাকা ঘুরে সে রাস্তায় ঘুমিয়ে থাকা মানুষদের নোট করে রাখে। রাতে যেই বাচ্চাগুলো ক্ষুধার জ্বালায় মায়ের নিকট কান্না করে তাদেরও মাথায় গেঁথে রাখে।
পরবর্তীতে সকাল হলে নিজের দলের কিছু মানুষ দিয়ে টাকা খাবার পাঠিয়ে দেয় তাদের নিকট, পরিচয় গোপন রেখে। তবু সেই অসহায় মানুষগুলো বুঝে যায় এগুলো সব অহর্নিশ দিয়েছে। অহর্নিশ পরনের জামা পাল্টে পরিপাটি হয়, তারপর এগিয়ে যায় ঘুমন্ত অয়ন্তিকার দিকে। আস্তে ধীরে কোলে তুলে নেয় অয়ন্তিকাকে। সে নিজের বিছানায় শুয়ে দিয়ে উঠে যেতে নিলেই কি মনে করে যেন অহর্নিশ নিজেও শুয়ে পড়ে অয়ন্তিকার পাশে। অপূর্ব সুন্দরী ঘেরা অয়ন্তিকাকে দেখতে দেখতে বহুক্ষণ কাটিয়ে দেয়। ফজরে আজানের কানে আসলে অহর্নিশ হতভম্ব হয়। এত সময় পেরিয়ে গেছে। অহর্নিশ অয়ন্তিকার নিকট থেকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ব্যাঘাত ঘটিয়ে দিলে তো আমার রোজকার রুটিনে। এমন ভয়ঙ্কর সুন্দরী কে হতে বলেছে তোমায়? তোমার সৌন্দর্য যে আমার প্রতিক্ষণে তীব্রভাবে গ্রাস করে তা অনুভব করতে পারো না? অহর্নিশ সন্তর্পণে চুমুক খায় অয়ন্তিকার কপালে। অন্ধকারে আচ্ছাদিত চারপাশ, মাঝে মাঝে বিকট আওয়াজ হয়। আশপাশ ক্ষণের জন্য আলোকিত হয়, ফের আবার নিজের পূর্ণরূপ ফিরে আসে। বৃষ্টি হচ্ছে বাইরে তুমুল বেগে। অয়ন্তিকা গ্রিল হতে হাত বের করে দেয় বাহিরের দিকে। বৃষ্টির হিমকণা এসে তৎক্ষণাৎ তার হাতে স্পর্শ করে। অন্যান্য সময় অয়ন্তিকা খিলখিল করে হেসে দিত, কিন্তু বর্তমানে অয়ন্তিকা আর হাসল না। তার মনে বিষণ্ণ, চিন্তায় একটুখানি হয়ে গেছে। সকাল হতে অহর্নিশের কোনো খবর নেই। সেই ভোর 6টায় বেরিয়েছে তাকে বলে নিয়ে, কিন্তু এখন রাত 12টা বাজে। অহর্নিশের ফেরার কোনো নামগন্ধ নেই। আজকাল অহর্নিশ পাশে না থাকলেও তার কেমন জানি ফাঁকা ফাঁকা অনুভব মনে হয়। তাদের সংসারের বয়স যত বাড়ছে ততই যেন অয়ন্তিকা অহর্নিশের প্রতি দুর্বল হচ্ছে। হবে না কেন? একজন মেয়ে পারফেক্ট স্বামী চায় সর্বদা, আর অহর্নিশকে নিঃসন্দেহে একজন পারফেক্ট স্বামী বলা যায়। এই যে অয়ন্তিকার পরীক্ষায় গেল, কতটা সুন্দরভাবে তাকে গাইড করেছে অহর্নিশ। তার ছোট ছোট আবদারগুলো পূর্ণ করার চেষ্টা করেছে সে। মুখে না বললেও অহর্নিশ তা বুঝে গিয়ে তার অপূর্ণ ইচ্ছে পূরণ করত। স্বামী হিসেবে তো সবাই এমন একজনকে চায় সর্বক্ষণে। কলিং বেলের শব্দ কর্ণগোচর হতেই অয়ন্তিকা দ্রুত পায়ে দরজার নিকটে চলে যায়। দরজা খুলতেই তার সামনে দৃশ্যমান সিক্ত আহত অহর্নিশকে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কপালে কার্নিশে ব্যান্ডেজ, বাম হাতেও উকি দিয়ে দেখছে শুভ্র রক্তের ব্যান্ডেজ। অয়ন্তিকা বিস্মিত হয়, কাপাটে সুরে বলে, আপনার কি হয়েছে? অহর্নিশ নিজের সুস্থ হাতরা মাথায় গলিয়ে দেয়, আলতো করে চাড়া দিয়ে পানি মুক্ত করার প্রসাদ চেষ্টা চালায়। অতঃপর গহীন দৃষ্টিতে অয়ন্তিকার পানি দৃষ্টি দিয়ে বলে, তেমন কিছু না, একটু আঘাত পেয়েছি। তেমন কিছু না মানে? আপনি কি আমায় বোকা মনে করেন? হ্যাঁ, নিশ্চিত মারামারি করেছেন। সত্যি করে বলুন অহর্নিশ, আপনার এই অবস্থা কি করে হলো? অয়ন্তিকার তেজি কণ্ঠে বপড়ে যায় অহর্নিশ। মুখে সেই বটকোনা আবাসটা তরতাজা হয়ে ফুটে আছে, তবে মনে যেন একটু প্রশান্তির ছোঁয়া মিলল। অয়ন্তিকা তাকে তার নাম ধরে ডেকেছে, তারপরে একটু একটু করে অধিকার দেখাতে শুরু করেছে। বুঝে নিচ্ছে আস্তে ধীরে নিজের অধিকার অহর্নিশ থেকে। অয়ন্তিকার কঠিন দৃষ্টি দেখে মৃদু হাসে সে। পরিশেষে কণ্ঠের খাত নামিয়ে বলল, সত্যিটা তুমি হজম করতে পারবে না, তাই না বলাই শ্রেয় আয়ন্তিকা। কিছু কিছু সত্য গোপন রাখা ভালো। অয়ন্তিকা মনোযোগী চাহনি দেয় অহর্নিশের মুখশ্রীর প্রতি। পরবর্তীতে চোখ মুখে ফের কাঠিন্য এনে বলল, হজম করতে পারবো কিনা ওইটা নিতান্তই আমার ব্যাপার। আপনি বলুন, খুনটুন করে এসছেন কাউকে? খুন করিনি, কিন্তু করে ফেলতাম আরেকটু হলে। মৃদু হেসে বলল অহর্নিশ। অয়ন্তিকা ব্রকুসকে নেয়, কৌতূহলী কণ্ঠে সে বলল, মানে? আমার এই আঘাতের কারণ সাইদ। গ্রামের নিরীহ মেয়েদের যে ধর্ষণ করে নিজের মন খুশিতে ঘুরে বেড়াচ্ছিল টাকার এবং ক্ষমতার জোরে, তোমাকে বাজে ছুঁয়েছিল সেই সাইদ। ওকে মেরেই ফেলতাম আজ। প্রথমত গালাগাল করে পালিয়ে যাওয়ার সময় আঘাত করলো, তার উপর তোমায় নিয়ে অকথ্য ভাষায় গালাগাল বাজে কথা বলেছে। আমি আসলেই আজ ওকে খুন করে ফেলতাম, কিন্তু পারিনি সেটা করতে। বাবার ওয়াদা ভঙ্গ করতে পারিনি আমি। অয়ন্তিকা পাথর রূপ ধারণ করেছিল। অতি কষ্টে সে অস্পষ্ট সুরে বলল, আপনি সাদিয়াকে কিভাবে চিনলেন? এসব
কোথা থেকে জানলেন আপনি? তুমি বলেছিলে 4 মাস আগে আমি তোমায় জড়িয়ে ধরাতে তোমার জ্বর এসেছিল, মনে আছে? সেই দিনই রাতে জ্বরের ঘরে সব বলেছিলে তুমি। কথা সমাপ্ত হওয়ার পর অর্নিশ লম্বা পা ফেলে নিজের রুমে যায়। অয়ন্তিকা সেদিকে তাকিয়ে এক ফোঁটো অস্ত্র বিসর্জন দেয়। সাইদের কথা মাথায় আসলেই ঠিক থাকে না তার মাথা। তারপর আজ অর্নিশের আঘাতপ্রাপ্ত হয়েছে সাইদের জন্য, এতে সে নিজেকে দায়ী ভাবছে। অয়ন্তী মনে করে সে যদি সেদিন জ্বরের ঘুরে ওসব কথা না বলতো তাহলে আজ অর্নিশ আঘাতপ্রাপ্ত হতো না, কিন্তু ওই জানোয়ার সাইদের মতো শাস্তি পাওয়ার দরকার ছিল। নিজেকে পূর্ণরূপে তাটস্থ করে অয়ন্তিকা অর্নিশের রুমের উদ্দেশ্যে পা এগিয়ে নেয়। রুমের সন্নিকটে এসে আলতো চাপিয়ে রাখা দরজা হাত দিয়ে ধাক্কা দেয় সে। অতঃপর অয়ন্তিকা সুনিপূর্ণ দৃষ্টিতে লক্ষ্য করে অহর্নিশকে। অহর্নিশা নিজের শার্ট প্যান্ট পাল্টে সবেমাত্র টি শার্ট পরল, তবে সিপ সিপ রক্তের দাগ অয়ন্তিকার চক্ষু আড়াল হয়নি। অহর্নিশ গাড় বাঁকিয়ে অয়ন্তিকাকে দেখে নিয়ে বলল, কিছু বলবে? অয়ন্তিকা সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। কি বলতে চাও? অয়ন্তিকা ইতস্ত বোধ করে বলল, আপনার ব্যান্ডেজ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, চেঞ্জ করা দরকার। অহর্নিশ ক্লান্তি মাখা কণ্ঠে বলল, ব্যান্ডেজ চেঞ্জ করার মতো শক্তি আমার নেই। টাওয়ালটা মেঝেতে ফেলে দেয়। শুষ্ক কণ্ঠে টুক কিনলেও আর সে বোঝার চেষ্টা করলো। এইমাত্র সে কি শুনলো? সত্যি শুনলো তো? অয়ন্তিকা তার ব্যান্ডেজ চেঞ্জ করে দিতে চাইছে। তার একথা বিশ্বাস হচ্ছে না। নিজেকে আশ্বস্ত করে মৃদু হেসে অহর্নিশ বলল, অবশ্যই, কাবার্ডে ফার্স্ট এইড বক্স আছে, নিয়ে আসো। আমি ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা। অয়ন্তিকা ফার্স্ট এইড বক্স নিয়ে বেডে গিয়ে বসলো ওয়াশরুমে। অহর্নিশও ধীর পায়ে এগিয়ে গিয়ে অয়ন্তিকার সামনে গিয়ে বসলো। টি শার্ট আলতো করে উঁচু করে অহর্নিশ বলল, জলদি করো, ঘুম পাচ্ছে। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি বেশি সময় লাগবে না আমার। অয়ন্তিকার কথা অহর্নিশ মনে মনে বলল, বছরখানেক সময় নিয়ে তুমি আমার ব্যান্ডেজ করো অয়ন্তিকা, আমার কোনো আপত্তি নেই এতে। তুমি যত সময় নিয়ে আমার ব্যান্ডেজ করবে ততবার তোমার কোমল তুলতুলে হাত আমায় নতুন অনুভূতির প্রতি পরিচয় করাবে। প্রেম নামক অনুভূতির, যে অনুভূতির সাথে পরিচিত হতে আমি মনে প্রাণে চাই, কিন্তু সেই প্রেম অনুভূতি তোমায় ঘিরে না হলে তা আমার চাই না, একটু চাই না। অ্যালার্মের শব্দে তড়িৎ বেগে চোখ খুলে অয়ন্তিকা। পিট পিট করে তাকিয়ে ডান দিকে দৃষ্টি দিতেই সে দেখে অহর্নিশের ফোন। অ্যালার্মের শব্দের উৎপত্তি সেখান হতেই। অয়ন্তিকা চোট চলতি মাথা নিচু করতেই দেখে অহর্নিশ তার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অস্বস্তি হয়ে পড়ে আছে সে। কাল রাতে অহর্নিশের জ্বর আসাতে পরবর্তীতে আর নিজের রুমে যায়নি অয়ন্তিকা। অহর্নিশের রুমে বেডের উপর বসেছিল। ভোরের একটু আগে দেয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অহর্নিশ আর তার মাঝে বেশ ব্যবধান ছিল। কখন সে তাকে জড়িয়ে ধরেছে কে জানে। অহর্নিশ একটু একটু নড়েচড়ে ওঠে। ঘুম ঘুম কণ্ঠে সে বলল, অ্যালার্মটা অফ করে দাও না অয়ন্তিকা, ঘুম পাচ্ছে আমার, এখন উঠতে চাচ্ছি না। অয়ন্তিকা অস্বস্তি নিয়ে বলল, আপনি আগে সরুন তো। অহর্নিশ চোখ খুলল। নিজের অবস্থা দেখে সে একটু বটকালো না, বরং অহর্নিশ ঠোঁট বাঁকিয়ে হাসে অয়ন্তিকার অবস্থা দেখে। লাজুকতা রূপে নতজানু হয়ে আছে অয়ন্তিকা। অহর্নিশের আর ইচ্ছে হলো না অয়ন্তিকাকে লজ্জা দেওয়ার, নয়তো এবার সে ভয়ঙ্কর কিছু করত। অহর্নিশ তার হাত ছড়িয়ে নেয়। শীতল কণ্ঠে সে বলল, আমার ফোনটা একটু দাও তো অয়ন্তিকা। অয়ন্তিকা চট চলতে নেমে পড়ে বিছানা থেকে। পালানোর সুযোগটাই সে খুঁজছিল, কিন্তু নিজ হতে দৌড়ে রুমে থেকে বের হতে সংকোচ করছিল। টেবিলের উপর থেকে অহর্নিশের ফোন হাতে তুলে নিয়ে ফোন স্ক্রিনে টেক্সে থাকা মেসেজটির দিকে সে থমকায়। মেসেজটা এসেছে সাফো নিক নেম থেকে, নিক নেম দিয়ে সেভ করা এক নাম্বার হতে। অয়ন্তিকা আবার চোখ বোলায় ফোনে। স্পষ্ট লেখা, আমাকে এতদিন বন্দি রেখে মানসিক টর্চার করছো অর্নিশ, এই শোধ আমি তুলবই। কালকের মধ্যেই এমন এক পরিস্থিতি সৃষ্টি করব যে তুমি বেঁচে থাকার পথ খুঁজে পাবে না। বর্ষার প্রথমাংশ। গ্রীষ্মের কাঠ ফাটা রোদে শুকিয়ে যাওয়া নদী নালা এখন বর্ষার স্নিগ্ধ বর্ষণের কারণে পানিতে টইটুম্বর।
সজীবতা হারানো গাছপালা এখন বর্ষণের ফলে নির্মল রূপ ধারণ করেছে। আশপাশ শুকনো দৃষ্টিতে পর্যবেক্ষণে করে অয়ন্তিকা স্নান হারছে। বর্ষাকাল তার বড্ড প্রিয় মৌসুম। যত কষ্ট দুঃখ এ সময় থাকে তার মনে, বর্ষার বর্ষণের মতোই তখন সব দুঃখগুলো মুছে যায়। অহর্নিশ বাসা থেকে তার নিজস্ব মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে চলে যাওয়ার পরপরই সে যে না খেয়ে খাওয়া 2 ঘন্টা যাবৎ অয়ন্তিকা বেলকনিতে এসে দাঁড়িয়েছে। ফিরে যাওয়ার কোনো নামগন্ধই নেই। আজ প্রকৃতি বিলাস করতে ইচ্ছে লাগছে তার। ইস, কি সুন্দর প্রকৃতি সেজেছে আজ বর্ষার সাজে। দেখতে মারাত্মক লাগছে। কর্কট শব্দধ্বনি কর্ণপাত হতে অয়ন্তিকা চট চলতে পেছন ফেরে। অহর্নিশ দাঁড়িয়ে গামান্ত মুখশ্রী নিয়ে, ললাট হতে বিন্দু বিন্দু নুনা গাম পেয়ে পড়ছে। এতটা ঠান্ডা পরিবেশের মাঝে অহর্নিশের ঘেমে যাওয়ার কারণটা অয়ন্তিকা বুঝতে পারছে না। আর অহর্নিশ তার রুমেই কিভাবে, বাসার ভিতরে প্রবেশ করলো কি করে? নিজ প্রশ্নোত্তরে মন নিয়ে অয়ন্তিকা যখন তুমুল ব্যস্তক্ষণ পালন করছে, ঠিক সেই সময় অহর্নিশ রুশ কণ্ঠে বলে উঠল, খাওনি কেন এখনো? কয়টা বাজে জানো? অয়ন্তিকা থতমত খায়, আঁখি প্লব ছোট ছোট করে নিয়ে বলল, আগে বলুন, আপনি বাসায় কি করে আসলেন? দরজা তো লাগিয়ে রেখেছিলাম আমি। ডুপ্লিকেট চাবি ছিল আমার কাছে। অয়ন্তিকা ঠোঁট যুগল গুল গুল করে নিয়ে বলল। ও। অহর্নিশ শার্টে হাত লাগিয়ে ললাট গামগুলো মোছার প্রসার চেষ্টা চালায়। পরবর্তীতে সে এগিয়ে যায় ব্যালকনিতে, ক্রোধান্বিত দৃষ্টিতে বলল, কি জিজ্ঞেস করেছিলাম আমি? খাওনি কেন এখনো? এত অনিয়ম করে চলো কেন? অসুস্থ হয়ে পড়লে কে দেখবে? অয়ন্তিকা হুট করে বাবান্ত ছাড়া বলল, কেন? আপনি দেখবেন? কথা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে অয়ন্তিকা তার ওষ্ঠযুগল চেপে ধরে। চোখ বড় সড়ো করে সে নতজানু হয় তৎক্ষণাৎ। কি বলল সে এইমাত্র? এটাই বা কেন বলল? মুখ ফসকে শুষ্ক চাহনিতে অয়ন্তিকা মাথা নিচু করে অহর্নিশের দিকে অস্থিরতাপূর্ণ চাহনি দেয়। লাজুকতার চাহনি নয়ন যুগলে চকচক করছে তার। অহর্নিশ তা বুঝতে পেরে নিজেকে স্বাভাবিকতাপূর্ণ রেশ বজায় রাখে বাড়ি কণ্ঠে বলল, ডাইনিং এ এসো জলদি। 1 মিনিট লেট হলে এসে কোলে তুলে নিয়ে যাব। অহর্নিশ তার রুম হতে বেরিয়ে যায়। অদূরে কোণে মিহি হাসি, শীতলতাপূর্ণ হৃদয়। অয়ন্তিকার প্রত্যেকটি কর্ম তার কাছে মধুর লাগে। দিনে দিনে সে বেহায়া বিলজ্জহীন হয়ে উঠেছে অয়ন্তিকার জন্য। নিজ শক্ত কঠোর মন আজ গলে যাওয়ার পথে। তীর পানি হয়ে উঠেছে তার হৃদয় শীতল মধুরতাপূর্ণ। অহর্নিশ বিড় করে বলল, ইউ আর এ ম্যাজিকার গার্ল আয়ন্তিকা। দিনকে দিন আমায় পরিবর্তন করে দিচ্ছ। নতুন অনুভূতি, নতুন ভালো লাগা, নতুন আসক্তির সাথে পরিচয় করে তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ। এর জন্য তোমায় শাস্তি পেতে হবে। অয়ন্তিকা নিজেকে প্রায় 2 মিনিট নিয়ে ধ্যানস্থ করে ডাইনিং রুমে যায়। তখনই তার দৃষ্টি আটকে যায় অহর্নিশের প্রতি। অহর্নিশ ডাইনিং টেবিলে বসে ফোনের মাঝে মুগ্ধ। চুল দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে কালো রঙের টি শার্টে, যার ফলে কাঁধ এবং চিবুকে টি শার্টের খানিক অংশ সিক্ত রূপে রূপান্তর হয়েছে। আয়ন্তী সামনের দিকে পা এগোয়, অহর্নিশের পাশে চেয়ার টেনে বসে পড়ে। ইচ্ছে হলো অহর্নিশকে বলতে মাথা মুছে নিন, কিন্তু তা আর হলো না সংকোচের কারণে। কারো অবস্থান উপলব্ধি করে অহর্নিশ ফোন হতে মাথা তোলে। অয়ন্তিকাকে দেখে ফের মাথা আবার নিয়ে নেয় মোবাইল ফোনে। সাফিয়ার প্রেরণকৃত মেসেজটি দেখছিল সে। এই মেসেজটি সস্তা হুমকি, তার কাছে তুচ্ছ মাত্র। মেসেজটা কোথা হতে এসেছে তা জানার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ হলো অহর্নিশ। সকালে যে অয়ন্তিকা এই মেসেজটি দেখছিল তা শতভাগ নিশ্চিত অহর্নিশ, কিন্তু এর পরিপ্রেক্ষিতে অয়ন্তিকা কেন তাকে বলল না, এটা তাকে বড্ড ভাবাচ্ছে। স্বাভাবিকভাবেই অয়ন্তী তাকে ফোন এগিয়ে দিয়েছিল। অহর্নিশ চিন্তিত হয় খানিক। আজ রাতে সে বাসায় থাকবে না, বাইরে যেতে হবে। সেখানে অয়ন্তিকাকে নিয়ে যাওয়া অসম্ভব। একা থাকাকালীন সাফিয়া কিছু অঘটন ঘটিয়ে দিতে পারে অয়ন্তিকার সাথে। তার আপাতত জানা নেই সাফিয়া কোথায় লুকিয়ে আছে। ওকে খোঁজার সময়ও ও নেই অহর্নিশের হাতে।
তপ্ত শ্বাস ফেলে ভাতের প্লেটটা নিজের সামনে টেনে আনে অহর্নিশ। ভাত মাখিয়ে অয়ন্তিকার মুখের সামনে তুলে ধরতেই প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকায় অয়ন্তিকা। তা দেখে মৃত দৃষ্টিতে অহর্নিশ বলল, জলদি খাওয়া শেষ করো, আমার হাত থেকে খেতে হবে তোমায়। সঠিক সময় খাবার না খাওয়ার শাস্তি এটা। অয়ন্তিকা কেঁপে ওঠে, মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আর এমন হবে না, প্রমিস। আমি নিজে হাতে খাই, প্লিজ। না, আমার হাত থেকে খেতে হবে তোমায়। বেশি তেরামো করো না, থাপ্পড় লাগাবো কানের নিচে। অয়ন্তিকে কাঁদো কাঁদো চেহারা বানিয়ে চুপচাপ খাওয়ার পর্ব সমাপ্ত করে। অহর্নিশের হাতে খেতে তার ন্যূনতম ইচ্ছে নেই, তবু কোনো রকমে খাবার গিলছে শুধু। অহর্নিশ তা দেখে মনে মনে হাসছে। তার শান্তি এসেছে বড্ড বেশি, প্রশান্তি এসেছে ঠিকই মনে। খাওয়ার পর্ব চুকিয়ে অহর্নিশ অয়ন্তিকাকে মুখ ধুতে বলে নিজের রুমে হন্তদন্ত হয়ে ছুটে চলে যায়। তা দেখে অয়ন্তিকা ব্রুটি কুঁচকে নেয়। অহর্নিশের এভাবে চলে যাওয়া তার নিকট স্বাভাবিক লাগলো না। তাই সে মুখ ধুয়ে নিয়ে অহর্নিশের রুমে যায়। অয়ন্তিকা দেখে অহর্নিশের বিছানায় কেমন ছটফট করছে। ভীতি নিয়ে দ্রুত পর্যায়ে এগিয়ে যায় অয়ন্তী। অস্থির কণ্ঠে বলল, ঠিক আছেন আপনি? এমন করছেন কেন? অয়ন্তিকার কণ্ঠে অহর্নিশ নিজেকে নর্মাল করার চেষ্টা করছে। হুট করেই তার মাথা ব্যথা শুরু হয়েছে, যার প্রতি মুহূর্তেই অসীমাহীন পর্যায়ে যাচ্ছে। অহর্নিশ ব্যথাতুর কণ্ঠে বলল, মাথা ব্যথা করছে। অহর্নিশ চোখ বন্ধ করে নেয়। অয়ন্তিকা কিছু ভেবে নিয়ে তোয়ালে হাতে করে অহর্নিশের মাথার কাছে বসে সিক্ত চুলগুলোকে আস্তে ধীরে মুছতে দেওয়ার চেষ্টা করে। কার্য সমাপ্ত হতে অয়ন্তিকা উঠতে নিলে তৎক্ষণাৎ অহসীন এসে তার পায়ের উপর মাথা রাখে, দু হাতে পা জড়িয়ে ধরে। অতঃপর আড়ষ্ট কণ্ঠে বলে, একটু মাথা চেপে দাও না আয়ন্তিকা, প্রচন্ড মাথা ব্যথা করছে আমার। অয়ন্তিকা বাকরুদ্ধ, মুখে কিছু বলল না, বিভক্ত হয়ে চেয়ে রইল শুধু। একবার মনে করলো অহর্নিশকে ধাক্কা মেরে সরিয়ে চলে যাবে রুম থেকে, কিন্তু পরবর্তীতে দায়িত্বের খাতিরে আলতো করে মাথায় হাত রাখে, ঘন কালো চুলগুলোকে আস্তে ধীরে টেনে দেয়। অহর্নিশ চোখ বন্ধ করেই মৃদু হাসে। সারা রাত নির্ঘুম কাটিয়ে দেয়। সকাল হতেই জমিদার বাড়িতে হন্তদন্ত হয়ে ছুটে আসে নহিদ। নাহিয়ার সামনে বসে সে টক টক করে পানি খেয়ে গলা সিক্ত করছে। নহিদের এ অবস্থা দেখে নাহিয়া ব্রুটি কুঁচকে নিয়ে বলল, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? সকাল সকাল এই না আসছে? আপা, তোমার সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা ক? আপা, তুমি কইছিলা আয়ন্তিকার বাচ্চার 18 বছর হইলে তুমি সম্পত্তি পাবা, কিন্তু আপা তুমি অতদিন বাঁচবা? এসব সাইডা দাও আপা, আমার সাথে দুবাই চলো, অনেক ভালো রাখবো তোমারে। আয়ন্তীর বাচ্চার 18 বছর হইলে আমি বাঁচুম না জানি, কিন্তু তোরা তো বাঁচবি। তোরা পাইলেই হইল, আমার লাগবো না, আর চাইলেও এসব সারণ যাইব না। বোনের কথায় চোখ ভরে আসে নহিদের, কিন্তু শেষাক্ত কথা শুনে সে প্রশ্নাক্ত চাহনি দিয়ে বলল, মানে হইতাছে এই সম্পত্তির জন্য অনেক কিছু করছি আমি। উসমারে মারছি, উসমা হইতাছে আমাকে বাসায় যে ঠাহে এতিম মায়াটা, ওরে মারতে হয়েছে। উসমা সব যাই না গেছিল গা, অহর্নিশে বলতে গিয়া ভয়ে অজ্ঞান হইয়া যায়। অহর্নিশ উসমারে ধরলে তা দেখে ফেলে আয়ন্তিকা, ভুল বুঝে তখন অহর্নিশে। তারপর ভবিষ্যতে আর না জানি কিছু না জানে কেউ, তাই সাফিরে দিয়া উসমার কিডন্যাপ করাইয়া মাইরা ফেলছি। তারপর কি আপা? তারপর আমি আর্নিয়ারে আমার সাথে যুক্ত করি, ওর ব্রেন ওয়াশ করে বলি আমারে সাপোর্ট দিলে ওরেও সম্পত্তি দিমু। এর জন্য আর্নিয়াও অন্ধ হইয়া আমার লগে কাজ করে, কারণ উসমান ওর নামে অল্প সম্পত্তি দিছিল। আর্নিয়া এসবে জড়িত, তা একদিনকা আফিমা যাই না যায়, তারপরই তো অগো সারাসারি হয়। আফিম তালাক দেয় আর্নিয়ারে, তবুও আর্নিয়া আমার লগে কাজ করে। অহর্নিশের সাথে আয়ন্তিকার বিয়া দেয়ার সব পদ্ধতি ওই বলছে। সবকিছু শুনে নহিদ বিস্মিত। এত কিছু হয়ে গেছে তা কল্পনা করতে পারেনি সে। সামান্য এক সম্পত্তির কারণে একজনের প্রাণ গেল, একজনের সংসার নষ্ট হলো, আরেকদিকে আরো দুজনের প্রাণের ঝুঁকি। লোক মানুষকে কোথায় নিয়ে ঠেকায়, পর্দার আল থেকে সরে যায়
অয়ন এবং আহানিশ। নাহিয়া ও নুহিদের সম্পূর্ণ কথোপকথন তারা দুজনেই শুনেছে। আগে থেকেই প্ল্যান করা ছিল এখানে আসবে তারা। আসার সাথে সাথে যে এত তাদের সব সত্য তাদের সামনে উপস্থিত হবে ভাবিনি কেউ। অয়ন মাথায় হাত দিয়ে কণ্ঠের খাত নামিয়ে বলল, ভাই রে ভাই, এটা তোর দাদি নাকি কুটনার ভান্ডার? এত প্যাচ এই বুড়ির মধ্যে! আল্লাহ, এই বুড়ির এক পা তো কবরে অলরেডি, তাও এত শয়তানি চায় না মাথা থেকে। এতে আমার গলা চেপে মেরে ফেলতে ইচ্ছা করতেছে দোস্ত। বাপরে, কি বুড়ি বুড়ি একটা! মাবুদ রহম করো ভাই, জলদি এই চিপা থেকে বের হ। আমার মাথায় ঠান্ডা পানি ঢালা লাগবে, আগুন বের হইতেছে মাথা থেকে। আহানিশ অয়নের কথা কর্ণপাত করলো না ঠিক মতন। জল শক্ত করে সে মাটির দিকে তাকিয়ে আছে। তার দাদির মাঝে এতটা খারাপ দিক রয়েছে তার জানা ছিল না। কিন্তু তার বোন অর্নিয়া, সে কেন গেল এর মাঝে? ব্রেন ওয়াশ করছে বলে কি সব ভুলবে? অর্নিয়ার হিতাহিত জ্ঞান কি লোপ পেয়েছে? বোনের জন্য কষ্ট লাগে আহানিশের। রুশ কণ্ঠে সে বিড়বিড় করে পড়ল, নাহিয়া আহমেদ, আপনাকে যদি জ্যান্ত কবর না দিয়েছি তাহলে আমার নাম অহর্নিশ না। সবকিছুর শাস্তি আপনাকে কড়াই গন্ডায় দিতে হবে। ভাইব্রেশন থাকা ফোন হঠাৎ করে কেঁপে উঠাতে হুঁশ ফিরে আহানিশের। পকেটে হতে ফোন বের করার পর দেখে স্ক্রিনে জলজল করছে নাহিদ নামটি। এই সময় নাহিদের কল দেখে ভ্রুটি কুচকে নেয় সে। পরবর্তীতে অয়ন্তিকার কথা মাথায় আসতেই সে ফোন রিসিভ করে চটজলদি। তারপর ওপাশ থেকে নাহিদ ভীত কণ্ঠে বলে, অর্নিশ ভাই, সর্বনাশ হয়ে গেছে। সাফিয়া আপনার বাসায় ঢুকে গেছে ডুপ্লিকেট চাবি দিয়া। ভাবি বাসায় একা তো ভাই। সাফিয়ার হাতে ছুরি ছিল একটা। একটু আগে ভাবির চিৎকার শুনেছি অনেক জোরে, তারপর আর কোনো সারা শব্দ পাইনি। বাসার ভেতরে যেতে নিচ্ছিলাম, দরজা বন্ধ। দরজা ভাঙতে নিলে দারোয়ান চোর ভেবে মার দিয়ে বের করে দিছে। আপনি তাড়াতাড়ি আসেন ভাই, ভাবি খুব বিপদে আছে। শুভ্র রঙের ফ্লোরে রক্তের ছড়াছড়ি। কিছু জায়গাতে ফোটা ফোটা অবস্থায় রক্ত জমে গিয়েছে, আবার কিছু জায়গায় বেশ খানিক রক্ত একসাথে মিশে একাকার হয়ে গিয়েছে। সেখানেও জমাট বাঁধার উপক্রম। পুরো ফ্ল্যাটের সকল আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এই ফ্ল্যাটে ঘন্টা তিনেক আগে কিছু ঘটেনি। আনিশ পুরো ফ্ল্যাটের বিধ্বস্ত অবস্থা দেখে শুকনো ঢোক গিরে তার ললাটে ঘাম জমে বিন্দু বিন্দু পরিমাণে। অক্ষি যুগলে এসে জমে নোনা পানি অনুমতি ছায় তার নিজ নিয়মে গড়ে পড়ে তৎক্ষণাৎ। কাপা ঠোঁট কাপা হাত যেন একবার ছুঁতে যাচ্ছে আহান্তিকাকে, কিন্তু এই আহান্তিকা কই? আহানিশের বেহাল দশা দেখে অয়ন কিঞ্চিত সন্দেহ নিয়ে তার কাছে এগোয়। কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বলল, শান্ত হ আহানিশ, অন্ধিকার কিচ্ছু হয়নি নিশ্চিত। ও ঠিক আছে, এভাবে ভেঙে না পড়ে ওকে খুঁজে আগে। আহানিশ হাঁটু ভেঙে বসে পড়ে অয়নের কথা শুনে। তার কান্না পাচ্ছে, প্রবল কান্না। ঠোঁট কামড়ে অগত কান্নাকে দমন করে বলল, আর কই খুঁজবো? পুরো 10টা রুম 10 বার করে করে হলেও পই পই করে খুঁজেছি, পাইনি তো। শুধু পেয়েছি রক্তের ফোঁটা। আয়ন্তিকা কই? অয়ন, সাফিয়া কি ওকে মেরে নিয়ে গেছে কোথাও? অয়ন লক্ষ্য করে আহানিশের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে উঠেছে। থরথর করে কাঁপুনি দেওয়া বেড়ে আছে ক্রমাগত। অবস্থার সুবিধার ঠেকল না অয়নের নিকট। সে নিজেও আহানিশের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে। ধাতস্থ কণ্ঠে বলল, নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন শালা? অন্তিককে ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, ব্যালকনি চেক করছিস? বন্ধ আখি যুগল ধপ করে খুলে যায় আহানিশের। সে চটজলদি উঠে দাঁড়াতে দাঁড়াতে তড়িৎ কণ্ঠে বলল, না তো, বেলকনি চেক করা হয়নি। আহানিশ দৌড়ে যায়, সাথে অয়ন। একে একে 2 রুমের ব্যালকনি চেক করে ফলাফল শূন্য মেলে। আর 2টো ব্যালকনি বাকি আছে। তারপর আর তার রুম এবং আরেকটি আহান্তিকার রুম। আহানিশ সর্বপ্রথম নিজের রুমের ব্যালকনিতে যায়। তখনই তার কর্ণের ধারে আসে কারো চাপা কান্নার গুঞ্জন। হাঁটার বেগ বাড়িয়ে আহানিশ ব্যালকনি এসে দেখে আহান্তিকা একদম শেষ মাথায় হাঁটু ভেঙে বসে মুখ গুজে কাঁদছে। ঠিক তার বাম পাশে সাফিয়ার নিতর দেহ পড়ে আছে। পেটের কাছটায় অনবরত রক্ত পড়ছে সাফিয়ার। আহানিশ এক মুহূর্ত বিলম্বিত না করে দৌড়ে যায় আহান্তিকার নিকট।
তার বলিষ্ঠ দুহাত আয়ন্তিকার গাল স্থাপন করে নিয়ে ধীর কণ্ঠে বলল, আয়ন্তিকা। সে আদুরে ভরসাযোগ্য স্পর্শ। আয়ন্তিকা হাঁটু থেকে মুখ তুলে আহানিসকে দেখে মাত্রই ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে এক প্রকার আশ্রে পড়ে সে আহানিসের বক্ষপিঞ্জরে। সময়ের তালে তালে আয়ন্তিকার কান্নার বেগ বেড়ে চলছে। আহানিস সন্তপনে তাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের বেডে গিয়ে শুয়ে দেয়। অয়ন আসে না, তাদের প্রাইভেসি দরকার, এখানে তার গিয়ে লাভ নেই। অয়ন তাকে আসে সাফিয়ার মৃতদেহের দিকে। শুকনো ঢোক গেলে সে সাফিয়াকে কে মারল? আয়ন্তিকা নয় তো? তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। আহানিসের বুকের কাছে শার্ট দুটো হাতে আঁকড়ে নিয়ে আয়ন্তিকা অনবরত কাছে। এই সময় আহানিস তার কর্মে বাধা দিতে পারল না। মেয়ে মানুষ কাছে কাঁদুক, কাঁদলে মন হালকা হয়, স্বস্তি মিলে, মন নরম হয়। ছেলেরা তো আর নিজের ইচ্ছাতেই যখন তখন কাঁদতে পারে না, তাই তো তারা এত শক্ত মনের। তবে সময়ের ব্যবধানে আয়ন্তিকার কান্নার বেগ কমে না। আশায় আহানিসের রাগ হয়। রুশ কণ্ঠে বলল, আর কত কান্না করবে আয়ন্তিকা? তোমার জামাই মরে টরে যায়নি যে এমন মরা কান্না করছো। থামো, থামতে বলেছি না আমি? এখন কান্না না থামালে তোমাকে এই 13 তলা হতে নিচে ফেলে দিব। আয়ন্তিকা ঠোঁট কামড়ে নিয়ে কান্না দমন করার প্রয়াস চালায়। ঝট করে সে আহানিসের বুক হতে সরে যায়। তা দেখে আহানিসের ডান ভ্রু উঁচু করে বলল, কান্না থামাতে বলেছি, সরে যেতে নয়, আসো এদিকে। আয়ন্তিকা অভিমান চোখে ঘাড় বাঁকিয়ে না বলল সে যাবে না। আর আহানিসের কাছে লোকটা আস্ত বেয়াদব। এই যে আয়ন্তিকার মন দুঃখে জর্জরিত হয়ে আছে, কই আহানিস মিষ্টি কয়েক কথা বলবে তা না, তাকে ধমক মারছে। হাই! আহানিস আয়ন্তিকার উত্তরে অসন্তুষ্ট হয়, কণ্ঠ দৃঢ় করে বলল, আসবে না কেন? হ্যাঁ, দিন দিন তুমি বড্ড বেশি সাহস নিয়ে চলাফেরা করছো। করছি তাতে আপনার কি? হ্যাঁ, সব সময় তেতো কথা বলেন, অসভ্য। আপনি জানেন আপনার মতো বাজে লোক দুনিয়াটার একটাও নেই। দূর হন, যান। আহানিস ঠোঁট কামড়ে হেসে বলল, আচ্ছা, আমি অসভ্য, বাজে লোক? আয়ন্তিকা তৎক্ষণাৎ নাক টেনে বলল, হ্যাঁ। তো একটু অসভ্যতা আমি করি? মানে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাই। আহানিস আয়ন্তিকার কোমর টেনে কাছে আনে। আয়ন্তিকার ডান হাত টেনে নিয়ে সে ঠেসে একটা চুমু খায়। আয়ন্তিকা বিহব্বল দৃষ্টিতে তাকাতেই সে দৃষ্টি পরোয়া করে না আহানিস। নিজের কর্ম সম্পাদন করতে আপাতত সে তুমুল ব্যস্ত। আয়ন্তিকার শেষে আহানিসকে ধাক্কা দিয়ে সরাতে না পেরে হাতের কার্নিশে একটা কামড় দেয়। আহানিস উঠে দাঁড়ায়, আ শব্দ করে। রক্তিম দৃষ্টিতে আয়ন্তিকার দিকে তাকাতে আয়ন্তিকা সে দৃষ্টি উপেক্ষা করে খিলখিল করে হেসে দেয়। অর্ণের ডাক পড়ায় আহানিস চোখ রাঙিয়ে বলল, তোমাকে পরে দেখছি। আহানিসের কথায় পরিপ্রেক্ষিতে আয়ন্তিকা ভেঙচি দেয়। দুজন মানব মানবী প্রায় ভুলে গেছে একটু আগে আসলে ঠিক কি হয়েছিল। আয়ন্তিকা কিছু সময় ধরে সাফিয়ার কথা ভুলে গিয়েছে। ঠিক কিছুক্ষণ আগ সময়ে তার উপর দিক কি গিয়েছে তার মনের মধ্যে জয়ের অবস্থা তৈরি করে এটে সেটে থাকতে পারেনি। আহানিস তা দূর করে দিয়েছে একদম। আয়ন্তিকা বেটে শুয়ে ঘুমিয়ে পড়ে। আহানিস ব্যালকনিতে সে দরজা লাগিয়ে দেয়। পর্দাগুলো টেনে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাফিয়ার মৃতদেহের দিকে। অয়ন তার সূক্ষ্ম অধর জিহ্বা দ্বারা সিক্ত করে নিচু কণ্ঠে বলল, সাফিয়ার ডেড দোস্ত। দেখতেই পারছি। অয়ন সাহস চুকিয়ে বলল, অয়ন্তিকা মারেনি তো সাফিয়াকে, নয়তো ও মারা গেল কিভাবে? এইভাবে তো মরে যাওয়ার কথা। অয়ন আর কথা বলতে পারল না। কথাগুলো গলার মধ্যেখানে আটকেই রইল। আহানিস হিংস্র চাহনি দেখে আহানিস তার ডান হাতের আঙুল উঁচু করে নিয়ে কড়া কণ্ঠে বলল, আয়ন্তিকা সাফিয়াকে কে মারেনি? গট ইট। ও মারতেই পারে না, অত সাহস নেই ওর মাঝে। আর মারবেই বা কেন? তাছাড়া ব্লাডে ফোবিয়া আছে ওর। রক্ত দেখলে সেন্সলেস হয়ে যায়। সেখানে কাউকে মেরে ফেলা তো অসম্ভব। অয়ন আমতা আমতা করে বলল, আচ্ছা বুঝেছি, থাম, রাগ কমা। এমনি তাকাস কেন? গিলা খাবি? ছি, শরম করে তো। আহানিসের থাপ্পড়ের জন্য হাত উঠাতে ফিক করে হেসে দেয়। অয়ন তাদেরকে স্বস্তির শ্বাস ফেলে। একটুর জন্য বেঁচে গেছে সে, নইলে নিশ্চিত এতক্ষণে থাপ্পড় খেয়ে হসপিটালে বেডে পড়ে থাকতো। তবে অয়নের প্রশান্তি মিলেছে আহানিসের পরিবর্তন দেখে। অয়ন এবার চিন্তিত কণ্ঠে বলল, তাহলে সাফিয়া মারা গেল কি করে? অদ্ভুত। সুইসাইড করেছে মেবি। অয়ন বিস্মিত আখিজুগুলো বড়সড় করে নিয়ে
সে তাকায় আহানিসের চেহারাতে, গলা ছেড়ে বলল, কি বলছিস এসব? মাথা খারাপ নাকি? সাফিয়া সুইসাইড কেন করতে যাবে রে ভাই? এই কথাটা কোনো ভিত্তিতে বললি? ওর ডান হাতটা দেখো, ছুরি ধরা জায়গাটার দাগ বসে গেছে। মেবি ছুরিটা খুব জোরে নিজের পেটে ঢুকিয়েছে ও। তারপর মৃত্যু যখন সন্নিকটে আসলো, আলতো করে হাত পড়ে যায় মাটিতে। অয়ন বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে বলল, এত মাথা খাটাস কেমনে? নামের মতোই ঘোড়ার গতিতে চলে তোর ব্রেন। আহানিস বিরক্ত নিয়ে বলল, ফালতু কথা রাখো এখন। বাসার প্রত্যেকটা রুমে আমি সিসি ক্যামেরা লাগিয়েছি, সেখান থেকে দেখা যাবে স্পষ্টত আমার অনুমান ঠিক কিনা। সাফিয়ার লাশ ধরো এখন, অন্য রুমে নিতে হবে। আয়ন্তিকা দেখলে ওর সমস্যা হবে। অয়ন সাফিয়াকে চট করে কোলে তুলে নেয়। পাশ দিয়ে আয়ন্তিকার ব্যালকনি দুজনেই চলে যায়। এই বারান্দা হতে ওই বারান্দা খুব সহজেই যাওয়া যায়। রুমের মেঝেতে অয়ন সাফিয়ার লাশ রেখে দেয়। আহানিস সিসি ক্যামেরা হতে মেমোরি বের করে নিয়ে নিজের ল্যাপটপ ওপেন করে। ক্ষণের পুরো ঘটনা পরিষ্কার হয়। সাফিয়া সুইসাইডই করেছে। আহানিস যা বলেছে তা পূর্ণ সত্যি। সুইসাইড করার পূর্বে কিছু কথা বলেছিল আয়ন্তিকাকে। কথাগুলো এইরূপ, এত এত সৌন্দর্যের অধিকারী হয়েও আমি নওশিনের মন কেড়ে নিতে পারিনি নিজের ভালোবাসার জালে তাকে আবদ্ধ করতে। দিন শেষে ও তোমার মতো একজন শ্যামবর্তীকে বিয়ে করলো। হয়তো ভালোবাসে। বেঁচে থেকে এইসব শোনা আর দেখা কতটা যে কষ্টকর তুমি জানো আয়ন্তিকা? জানো না হয়তো। তোমার বয়স নিতান্ত খুব কম, কিন্তু একদিন ঠিকই তুমি বুঝবে। সেদিন কারোর প্রেমে পড়বে, কিন্তু সেদিন দেখার সুযোগ আমার নেই। আমি বাঁচতে চাই না। অহসিনকে ভালো রাখার দায়িত্ব তোমার। ভালো থেকো। ব্যাস, তৎক্ষণাৎ সাফিয়া নিজের পেটে ছুরি প্রবেশ করে। আয়ন্তিকা তা দেখে মেঝেতে বসে মুখ লুকিয়ে কেঁদে দেয়। অয়ন আহানিস তপ্ত শ্বাস ফেলে। আহানিস উঠে দাঁড়িয়ে ক্লান্তিমাখা কণ্ঠে বলল, সাফিয়ার কেস তুই হ্যান্ডেল কর অয়ন, আমি যাচ্ছি। ভালো লাগছে না। দাদাকে কিভাবে ছাড়ানো যায় সেদিকে আমি দেখব, তুই এটা সলভ কর। অয়ন মাথা নাড়ে। আহানিস চলে যেতেই সে বিড়বিড় করে বলল, হাই রে প্রেম, আত্মহত্যা মহাপাপ যেন ও এই কর্মই তারা করে। এখন বাকিটা জীবন যে আগুনে পুড়তে পুড়তে কাটতে হবে তার কি? আহানিস রুমে এসে দেখে আয়ন্তিকা ঘুমিয়ে আছে অর্ধেক বা বেডে বাহিরে, এবং তার ছোট দেহ বেডের মধ্যখানে। লম্বাটে শ্বাস ফেলছে সে। এগিয়ে গিয়ে আয়ন্তিকাকে কোলে তুলে ঠিকমতো শুয়ে দেয়। নিজেও শুয়ে পড়ে আয়ন্তিকার পাশে। ক্লান্ত লাগছে। বা পাশ হয়ে আয়ন্তিকাকে টেনে নিজের বক্ষ পিঞ্জরের মাঝে আবদ্ধ করার চেষ্টা করে। উষ্ণ আলিঙ্গনে নিবদ্ধ করে আহানিস আয়ন্তিকার কানে ফিসফিস করে বলল, শুদ্ধ মনে প্রেমের কলঙ্ক লাগিয়েছ, এখন এই কলঙ্ক দূর করি কি করে? রূপসী থেকে দিনে দিনে যে প্রাণনাশিনীতে পরিণত হচ্ছ তা কি জানো তুমি? ঝুমঝুম বৃষ্টির শব্দে আয়ন্তিকার ঘুম ভাঙে। পাশ ফিরে আড়মোড়া ভাঙতে তাকাতেই আহানিসকে দেখতেই সর্বপ্রথম চমকে গেল। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে আয়ন্তিকা। এটা নতুন নয়। সে যতবারই ঘুমিয়েছে ঘুম থেকে ওঠার ওর নিজেকে আহানিসের উষ্ণ আলিঙ্গনে বন্দি স্বরূপ পেয়েছে। আগে লজ্জা লাগলেও এখন ভালো লাগা কাজ করে তার। আস্তে ধীরে সংকোচ কেটে যাচ্ছে আহানিসের প্রতি তার। আয়ন্তি উঠে বসে সন্তপনে নিজেকে ছাড়িয়ে বৃষ্টিতে তিক্ত হতে ইচ্ছে করছে তার। ইচ্ছে দমন না করে চুলগুলো হাত কোপা করে সে দৌড় লাগায় ব্যালকনিতে। খোলা ব্যালকনি শুধু একটাই, বাকি সব গ্রিল দেওয়া। এই ব্যালকনিতে দাঁড়ালে মাথার উপর বিশাল আকাশটা স্পষ্টস্বরূপ দেখা যায়। বৃষ্টির মাঝে ধীরে ধীরে সিক্ত হতে থাকে আয়ন্তিকা। আলতো হাসির অধর কোণে বৃষ্টির হিমকণা যেন তাকে নতুন এক ভালো লাগার সাথে পরিচিত করাচ্ছে। বৃষ্টি ভেজার মুহূর্তে পেছনে তাকাতেই চমকায় আয়ন্তি। আহানিস দাঁড়িয়ে, সেও খানিকটা ভিজে গিয়েছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে আয়ন্তিকার দিকে, ঘোর লাগা অদ্ভুত দৃষ্টি। আহানিস দ্রুত পায়ে এগোয়। আয়ন্তি পাশে এসে দাঁড়িয়ে ফিচেল কণ্ঠে বলল, বৃষ্টিতে ভেজার পর তোমায় কতটা হট লাগছে ইউ নো জান? আয়ন্তিকা থ মেরে তাকিয়ে রইল। কিছু কঠিন কথা বলার জন্য প্রয়াস চালাতে সে ব্যর্থ হয়। আস্তার শব্দভাণ্ডার কেমন কেমন শূন্য শূন্য লাগছে। অধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে আয়ন্তিকা গোল গোল করে চোখ তাকিয়ে আছে আহানিসের পানে।
আহানিশ তা দেখে মিটি মিটি হাসে। আজকাল প্রায় সে এমন কথা বলে আয়ন্তিকাকে লজ্জায় ফেলে। আয়ন্তিকা লাজুক রূপ তার কাছে আসক্তির ন্যায়, দেখলে শুধু দেখতে ইচ্ছে করে। আপনি কি রাস্তার মেয়েদের সাথে ফ্লার্টিং করেন? অধর কণে বিস্তৃত হাসি নিমেষেই মিটিয়ে যায় আহানিশের। আখি যুগল ছোট ছোট করে থতমত খেয়ে বলল, মানে কি বলছো এসব? হ্যাঁ, আমি ফ্লার্টিং করতে যাব কেন? আমাকে দেখে কি তোমার ওই টাইপ ছেলে মনে হয়? হ্যাঁ অবশ্যই, আপনার মতো এমন অশালীন টাইপ কথাবার্তা তারাই বলে থাকে মেয়েদের রাস্তার মাঝে। আপনিও এমন অশালীন কথা বলেন, তাই মনে হলো আপনিও তাদের মতোই কাজ করেন। আহানিশ মুখ পাংশটে করে শক্ত কণ্ঠে বলল, শাট আপ আয়ন্তিকা, আমি অমন নই। আয়ন্তিকা মৌনতারূপ আটস্থ হলো। তার কথা বলতে ইচ্ছে করছে না। বর্ষণের এই নির্মল রূপটাকে আঁকড়ে নিয়ে উপভোগ করার ইচ্ছে জন্মেছে গহিনী। আহানিশের কথায় তার কেমন কিছু যায় আসে না। এসব উদ্ভট কথা শুনতে শুনতে এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে আয়ন্তিকা। তার আগের মতোই এখন আর তুমুল লজ্জা কাজ করে না। এসব কথা শ্রাবণ করলে আহানিশের ঠোঁটের মাঝে ব্যবধান সৃষ্টি করে কিছু বলতে নিবে, তৎক্ষণাৎ তার দৃষ্টি যায় সামনের অ্যাপার্টমেন্টে। ঠিক তাদের বরাবর ফ্ল্যাটেতে পর্দার আড়ালে একজন বদ্ধ বয়স্ক লোক উকি মেরে আয়ন্তিকার দিকে লোলুপ দৃষ্টি দিচ্ছে। আয়ন্তিকার মাথা থেকে অব্দি তাকিয়ে কুৎসিত হাসি দিতে আহানিশের মাথায় আগুন জ্বলে ওঠে। দাঁতের দাঁত চেপে চুপ করে দাঁড়িয়ে আছে সে। পরবর্তীতে আয়ন্তিকার বাহু ধরে টেনে নিয়ে রুমের ভেতর নিয়ে আসে। আয়ন্তিকা বিহব্বল দৃষ্টিতে তাকায়, বিরক্ত কণ্ঠে পড়ল, কি সমস্যা? ভেতরে আনলেন কেন? আমি আরেকটু বৃষ্টিতে ভিজতে চাই। আয়নিশের মাথায় হাত গলিয়ে দিয়ে আয়ন্তিকার দিকে দৃষ্টি দিয়ে বলল, একদম না, আর ভেজার দরকার নেই। অ্যান্ডার কখনো যেন তোমাকে বেলকনিতে যেতে না দেখি, বুঝতে পেরেছো? আয়নিশের রক্তিম চোখ, কঠিন স্বর, কথাগুলো শুনে আয়ন্তিকা হতবাক হয়। এই অল্প সময়ের মাঝে এই লোকের আবার কি হলো ভেবে পায় না সে। নাকি তার বলা কথা আহানিশ রেগে আছে? আয়ন্তিকাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আহানিশ গম্ভীর কণ্ঠে বলল, ড্রেস পাল্টে গোসল করে আসো জলদি, ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি। আয়ন্তিকা চলে যাওয়ার পর সিক্ত দেহ নিয়ে আহানিশ বেডে বসে পড়ে। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির দৃষ্টি দেয় সে। সেই লোক এক বন্দোবস্ত না অবধি তার নিবৃত্তে প্রশান্তি আসবে না কোনো মতে। ফোন আসার কর্কশ শব্দে সে উঠে দাঁড়িয়ে ফোন রিসিভ করে। তারপর ওপাশ থেকে অয়ন ক্লান্ত কণ্ঠে বলল, দোস্ত, সাফিয়ার লাশ থানায় দিয়ে আসছি, ভিডিও সহ। এখন আর চিন্তার কোনো কারণ নাই, বাকি কাহিনী তারা দেখবে। নিভৃতে ছোট শ্বাস ফেলে আহানিশ শুষ্ক ঠোঁট স্নিগ্ধতা রূপ দিয়ে বলল, ওর বাবা মাকে জানিয়েছিস? না, পুলিশ অফিসার জানবে। আচ্ছা শোন, আমি বাসায় যাইতেছি, আর কোনো কাজ আছে, সারাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আহানিশ ভ্রুটি কুচকে নিয়ে বলল, সারার কি হয়েছে? কিছু না, চেক আপের জন্য। প্রেগন্যান্সির 3 মাস হলো আজ। আহানিশ ছোট করে প্রত্যুত্তরে বলল, ও। অয়নের সাথে আরো কিছু কথা বলে ফোন কেটে দেয় সে। মাথা ব্যথা করছে। বৃষ্টিতে ভিজলেই তার প্রচন্ড মাথা ব্যথা করে। তবুও আজ ইচ্ছে হলো আয়ন্তিকার সাথে সিক্তরূপ পরিণত হতে। খানিকক্ষণ বাদে আয়ন্তিকা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। আহানিশ মাথা থেকে অনায়াসে সরিয়ে নিয়ে উস্কো ঢোক গিলে আয়ন্তিকার মুখশ্রীর দিকে দৃষ্টিপাত স্থাপন করে। স্পষ্ট সে অনুভব করছে তার হাত পা প্রবল গতিতে কাঁপছে। কিছু নিয়ম ভেঙে অন্যায় আবদারে আড়ষ্ট হতে যাচ্ছে। আহানিশ নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালায়। আয়ন্তিকা আরেক দফা হতবিহ্বল হয়ে পড়ে। আজ আহানিশ একটু বেশি উদ্ভট ব্যবহার করছে। আসলে হয়েছে কি তার? আহানিশের কাঁপাকাঁপি দেখে আয়ন্তিকার সামনে গিয়ে পা যুগলে পদচারণা থামিয়ে দিয়ে চিন্তিত কণ্ঠে বলল, ঠিক আছেন আপনি? এমন ভাবে কাঁপছেন যে আপনার কি জ্বর এসছে? বলতে বলতে আহানিশের কপালে হাত দেয় আয়ন্তিকা। আহানিশ তখন বলতে ইচ্ছে হলো, কপালে হাত না দিয়ে বুকের বাঁ পাশটায় হাত দিয়ে দেখো আয়ন্তিকা, জ্বর এখানে নয়, বুকের বাঁ পাশটায় এসেছে। তোমার প্রেমে পড়ে সে শুধু জ্বর জ্বর নয়, প্রেম অসুখ বাঁধিয়েছে। সেই অসুখের মেডিসিন তুমি। একটিবার বুকের বাঁ পাশে নিজের মাথাটা রাখো না, উত্তপ্ত আভাসটা তৎক্ষণাৎ চলে যাবে। আয়ন্তিকা সন্তর্পণে নিজের হাত সরিয়ে নেয় আহানিশের কপাল হতে। তারপর বলল,
জ্বর আসেনি তো আপনার? তাহলে এমন ভাবে কাঁপছেন কেন? আহান্তিকার কথার পরিপ্রেক্ষিতে আহানিশ কিছু বলা হলো না। সে নিজের কঠিনতা ফেলে আহান্তিকার এক হাত টেনে নিজের বুকের বা পাশে রাখলো। চোখ বন্ধ করে আহানিশ স্পষ্ট হয়ে বলল, আমার এখানটায় বড্ড যন্ত্রণা করছে আয়ন্তিকা, তাই এমন কাঁপাকাঁপি শুরু হয়েছে। আহান্তিকা ব্যাকুল কণ্ঠে বলল, সে কি, হঠাৎ বুকের বাপাসে যন্ত্রণা হচ্ছে? বেশি ব্যথা করছে আপনার? তবে তো ডক্টর দেখানো উচিত। আপনি জলদি ভেজা কাপড়গুলো চেঞ্জ করে আসুন, হসপিটালে যাওয়া দরকার। আহানিশ আহান্তিকাকে নিজ উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয়। এই কর্মের পরিপ্রেক্ষিতে আহান্তিকা কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল। তার চিন্তা হচ্ছে বড্ড। চিন্তার গলা শুকে কাঠ, কেমন ধরফর করছে হৃৎপিণ্ড। আহানিশ আহান্তিকার কাঁধে থুতনি রেখে বলল, মেডিসিন আছে বাসাতে আয়ন্তিকা, হসপিটালে গেলে চলবে না, মেডিসিন নিতে হবে। তো নিচ্ছেন না কেন? কোথায় রাখা আছে ওষুধ বলুন, আমি এনে দিচ্ছি। আহানিশ হাসলো। আর কিছুক্ষণ একইভাবে থেকে হঠাৎ করে আহান্তিকার হাত ছিটকে দূরে সরে যায়। আজকাল নিজের কাছে সে প্রচন্ড অবাক। এখন এই মুহূর্তে আহান্তিকার সামনে থাকলে নিশ্চিত অতি ভয়ঙ্কর কিছু করে ফেলবে সে, যার কারণ হয়তো তাকে সারা জীবন অনুশোচনায় ভোগাতে হবে, যা আহানিশ চাচ্ছে না। মেইন ডোর খুলে গাড়ি চাবি নিয়ে চটজলদি বেরিয়ে যায়। এখানে আর থাকা যাবে না। পুরো ঘটনা আহান্তিকা নির্বাক হয়ে তাকিয়েই রইল শুধু। হঠাৎ হওয়া উদ্ভট কাণ্ডে সে কিছুই বুঝতে পারল না। পরিশেষে ভিড় করে বলল, এই লোকের হঠাৎ করে আবার কি হলো? আজীব। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে এক প্রকার চোরের মতন বাসায় প্রবেশ করে আহানিশ। সে মনে প্রাণে আল্লাহর কাছে চাইছে যেন এই ক্ষণটা আহান্তিকার মুখোমুখি না হতে। আহানিশ চাইছে না তা। পুরো বাসা অন্ধকার দেখে স্বস্তির নিঃশ্বাস পেল সে। রাত 1:30 বাজে। আহান্তিকার নিশ্চিত এতক্ষণ জেগে থাকবে না, ঘুমিয়ে গেছে হয়তো। আহানিশ এসেছে অনেক আগেই। দরজার সামনে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা নিয়ে অপেক্ষা ছিল 1টা বাজার। চুপিসারে নিজের রুমে এসে ড্রেস চেঞ্জ করে আহানিশ। তারপর নিজের রুম থেকে বের হয়ে এসে আয়ান্তিকার রুমে আসে। গভীর ঘুমে মগ্ন আয়ান্তি। ঘুমন্ত আয়ান্তিকার কপালে সন্তপনে চুমুক খায় সে। কোমল হাত দুটো নিজের উষ্ণতার ছোঁয়া আলতো রূপে স্পর্শ করল। এক মুহূর্ত বিলম্বিত না করে আয়ান্তিকার পাশে ব্যবধান বজায় রেখে ঘুমিয়ে পড়ে আহানিশ। অহনার কোলে মাথা দিয়ে শুয়ে আছে আয়ান্তিকা। তার মন বিষণ্ণ, হৃদগহীনে সুচালো ব্যথা অনুভব করছে একটু আধটু করে। অহনা আয়ান্তিকাকে চুপচাপ দেখে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, তোর আর অহনিশের মাঝে কি ঝগড়া হয়েছে আয়ু? না মামি। তাহলে ও তোকে এখানে রেখে গেল যে? যাওয়ার সময় বলে গেল তুই নাকি এখন থেকে এখানেই থাকবি, এখান থেকেই পড়াশোনা করবি। অহনিশ নাকি তোকে ওর বাসায় আর নিবে না। হঠাৎ এমন কথা কেন বললো অহনিশ? বলতে পারি না তো আমি। আয়ান্তিকা নাক টেনে বলল। আয়ান্তিকার কণ্ঠ শুনে অহনা কিছুটা আঁচ করতে পারল। এখানে আয়ান্তিকার কোনো দোষ নেই, পুরো দোষ তার ছেলেরই। পরিশেষে অহনা আলতো হেসে বলল, কাঁদছিস কেন? আয়ান্তিকা উঠে বসে বলল, সত্যি বলছি মামি, আমি কিছুই জানি না। আজ সকালে ঘুম থেকে ওঠার পর উনি বললেন রেডি হতে, এখানে আসবেন। রেডি হয়ে আসার পর দেখলাম উনি আমার বই, খাতা, জামা কাপড় সব একসাথে ব্যাগে নিয়ে নিয়েছেন। অনেকবার জিজ্ঞেস করলাম এগুলো কেন নিচ্ছেন, তিনি উত্তরই দিল না। আর এখানে এসে তো কথা বলারই সুযোগ হলো না। কিছু না বলেই চলে। অহনা আশ্বস্ত হয়ে বললেন, হয়েছে, আর কান্না করা লাগবে না। এখানে তোর কোনো হাত নেই জানি। এখন আয় আমার সাথে। সকালে তো কিছু খাওয়া দাওয়া করিসনি। আহানিশ আয়ান্তিকাকে দিয়ে এসে বাসায় আসার পর থেকে তার শূন্যতা অনুভব শুরু হলো। বুকে তীব্র ব্যথা হচ্ছে। আয়ান্তিকাকে দূরে সরিয়ে রেখেছে কারণ সে চায় না এসব প্রেম নামক বেড়াজালে জড়াতে। সামনে কত বড় এক কাজ তার, বাঁচবে কি তা জানা নেই। আহানিশ দুর্বল হতে চায় না কারোর প্রতি। দিন শেষে রাত পেরোতে আহানিশ আর না পেরে মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়। ক্ষণের মাঝে অহনা বাসায় পৌঁছে যায়। অহনা তাকে দেখে হেসে বলল, টিকতে পারলি না তো বেশিক্ষণ, অযথাই দিয়ে গেলি ওকে। আহানিশ নিচু কণ্ঠে বলল, আয়ন্তিকা কই মা? তোর রুমে আছে, যা।
আহানিশ নিজের রুমে এসে দেখে আয়ন্তিকা বই নিয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে। সে নিঃশব্দে এগিয়ে এসে ফিসেল কণ্ঠে বলল, আয়ন্তিকা, আয়ন্তিকা, তুমি কি চাচ্ছ আমি আবার তোমায় রেখে চলে যাই? আহানিশ থতমত কণ্ঠে বলল, চোখ মুখ তার কিঞ্চিত পরিমাণ রাগ নিভৃতে জমেছে ক্ষণিকের দুঃখ। লম্বা শ্বাস টেনে নিয়ে সে আয়ন্তিকার উত্তরে অপেক্ষা করে। প্রায় আধা ঘন্টা যাবৎ আহানিশ বহুবার চেষ্টা করছে আয়ন্তিকার সাথে কথা বলার, কিন্তু সে ব্যর্থ প্রতিবারই। আয়ন্তিকা কথা বলছে না তার সাথে, থম মেরে বসে আছে। এভাবে মৌনতা পালন করার লজিক কারণ আহানিশ খুঁজে পেল না। আহানিশের অপেক্ষার পুরো ইতি টেনে আয়ন্তিকা মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে তার উপর। প্রশান্তির শ্বাস ফেলে অগোচরে আহানিশ। আশা জুটেছে এবার বুঝি আয়ন্তিকা তাকে বলবে, যাবেন না আপনি দয়া করে, গেলে আমাকেও নিয়ে যান আপনার সাথে। আহানিশ প্রায় ধরেই নিল আয়ন্তিকা এই কথাটিই বলবে। সে অনুসারে মনে মনে উত্তরও গুছিয়ে নিল সে। কিন্তু আয়ন্তিকা এবার আহানিশকে পুরোপুরি ভাবে ভুল প্রমাণিত করে ফিসেল কণ্ঠে বলল, জান না আপনাকে কি আমি হাত পা বেঁধে আটকে রেখেছি? না তো, তাহলে যাচ্ছেন না কেন? আধা ঘন্টা যাবৎ একই কথা বলছেন শুধু। আহানিশ সুচালো ব্যথা অনুভব করে তার হৃদয়। তার মানে কি আয়ন্তিকাকে সে এখানে ঠিক মতন চিনতে পারেনি? হয়তো তাই হবে। আহানিশ তো এক কোমল নম্র সাদ্র স্বভাবে আয়ন্তিকাকে চিনত, এই কঠোর আয়ন্তিকাকে তো চেনাই হয়নি। এত শক্ত কঠিন কথা অনায়াসে বলে ফেলা আয়ন্তিকাকে তার যে এখন অচেনা। আনিশ অপমান বোধ পার ভাবলো এক্ষুনি ছুটে বের হয়ে যায় বাসা থেকে, কিন্তু না, তা যে হলো না। এই যে প্রেম নামক অনুভূতি, সেই অনুভূতি নিবৃত্ত হতে চেঁচিয়ে বলল তার আয়ন্তিকাকেই চায়, তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না সে। আহানিশ নড়ে চড়ে বসলো, তারপরও আয়ন্তিকার হাত থেকে কেমিস্ট্রি বইটাকে ছো মেরে কেড়ে নিয়ে পাশে রেখে দেয়। পরিশেষে এক মুহূর্ত ব্যয় না করে ধপ করে আয়ন্তিকার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। আঁখি যুগল বন্ধ করে নিয়ে বলল, যাব না আমি, তোমার কথাতেই নাকি বিয়ে করেছি, বউ ছাড়া থাকবো কেন? আয়ন্তিকা নিঃশব্দে হাসে। তার অস্বস্তি হলো না, বরং বিশাল এক ভালো লাগার হাওয়া তার মনে দোলা দিয়ে গেল। এই যে হুটহাট করে আহানিশ তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল, এই কাজে সে এক বিন্দু ভীতি বা সংকোচের মাঝে জড়িয়ে পড়েনি। মনে প্রাণে সে এটাই চাইছিল আহানিশ যেন না যায়। ভারী নিঃশ্বাস এর আস্তরণে আয়ন্তিকা বুঝতে পারল আহানিশ ঘুমিয়ে পড়ছে। ঝটপট আয়ন্তিকা তার এক হাত গলিয়ে দেয় আহানিশ কুচকে কুচকে কালো চুলে। দেওয়ালে পিঠ থেকে সে বিড়বিড় করে বলল, জীবনটা এত সুন্দর কেন? ভাই, আপনি নাকি আবার এমপি পদে দাঁড়াইবেন? আহানিশ বাম হাতের পানির বোতলটা নিয়ে ভ্রু বাঁকিয়ে তাকায় নাহিদের দিকে। নাহিদের চোখ মুখ আতকেছা, তা দেখে নিভৃতে সে মলিন শ্বাস ফেললে। পানির বোতলে অধর ছোঁয়ায় লাগানোর আগে আহানিশ থতমত কণ্ঠে বলল, হঠাৎ এই কথা বলস কেন? নাহিদ শুকনো ঢোক গিলে বলল, চোখ মুখ কুচকে নিয়ে অসহায় কণ্ঠে বলল, ভাই, এমপি পদে না দাঁড়াইলে হয় না? মাসুদ ভাই আগে থেকেই আপনাকে অনেক খেদ দিছে, কত আঘাত করেছে তার লোক দিয়া, আপনার বাপের পা ভাঙছে। এখন এমপি পদে দাঁড়াইলে আপনি জয়ী হবেন নিশ্চিত। তখন তো মাসুদ আপনারে মাইরে ফেলবে ভাই। এইসব থেকে দূরে সরে যান ভাই, আপনার কিছু হলে আমাদের কি হবে? আহানিশ ঠকঠক করে পানি খায় নিজের চাহিদা মতন। অতঃপর হাতের পানির বোতলটা ছুঁড়ে মারে নাহিদের দিকে। শার্টের হাতা দিয়ে কপালের ঘামগুলো মুছে নিয়ে পড়ল, পানি খা আর আজাইরা টেনশন কমা, আমার কিছুই করতে পারবে না ও, আমার যা ইচ্ছা আমি তাই করব। জানি ভাই, কিন্তু ভাবির কথা একটু ভেবে দেখেন। আয়ন্তিকার কথা মনে হতেই আহানিশের সাহস ফিকে পড়ে যায়। চোখ বন্ধ করে নিয়ে সে নাতু যেন হয়। উদাসীন মনে তপ্ত শ্বাস ফেলে। আজ কেন যেন মনে হলো তার আয়ন্তিকা তার জীবনে প্রবেশ করে বড্ড বেশি ভুল করছে। আহানিশ আয়ন্তিকার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। এই যে তার জীবনে কোনো সিকিউরিটি নেই, এখন হুট করে তার কিছু হয়ে গেলে আয়ন্তিকার কি হবে? এই সমাজে বিধবাদের প্রচুর কষ্ট বহন করতে হয়। তাদের বংশে মেয়েদের দ্বিতীয় বিয়ের কোনো নিয়ম নেই। তার কিছু হলে আয়ন্তিকার জীবনটাই নষ্ট হয়ে যাবে। চট করে চোখ খুলে আহানিশ
বুক ভর্তি সাহস টেনে সে সতেজতা নিয়ে বলল, না আমার কিছু হবে আর না আয়ন্তিকার কিছু হতে দিব। আমি নাহিদ, সো অযথা চিন্তা বাদ দিয়ে কাজে যা। আহানিশ দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করে। এখন আয়ন্তিকার স্কুলে যাওয়া দরকার। ছুটির সময় হয়ে গিয়েছে প্রায়। বাইকে বসে ফুল স্পিড শো করে চলে যায় আহানিশ। স্কুলের বড় মাঠ পেরিয়ে গেটের সামনে আসার পর আয়ন্তিকা খেয়াল করে আহানিশকে বাইরে হেলান দিয়ে এক মনে ফোনে কথা বলে যাচ্ছে। ছোট করে শ্বাস ফেলে এগিয়ে যায় সেদিকে। আহানিশের সামনে দাঁড়াতেই আহানিশ পরে কথা বলছি বলে ফোন কেটে দেয়। ফোন পকেটে ঢুকিয়ে নিয়ে আহানিশ নম্র কণ্ঠে বলল, হেলমেট পরে বাইকে বসো, আমি আসছি। আয়ন্তিকা এবার কৌতূহল নিয়ে বলল, বাইক কার? আনিস বিরক্ত নিয়ে তাকায় আয়ন্তিকার পানে। অতিরিক্ত বিরক্ত নিয়ে বলল, অবশ্যই আমার ছাড়া অন্য মানুষের বাইকে তো আর উঠতে বলবো না তোমাকে। উঠে বসো, আসছি একটু। আয়ন্তিকা অকপটে জবাব দেয়। আচ্ছা। আনিস চলে যাওয়ার পর আয়ন্তিকা বাইকে উঠে বসে। কেমন ভয় ভয় লাগছে তার। আগে কখনো বাইকে ওঠা হয়নি। উঠে বসে চারপাশে দৃষ্টি দেয় সে। কিছু উৎসুক চোর তাকে দিকে নিবৃত। আশেপাশে কিছু মানুষ কেমন অদ্ভুতরে দৃষ্টি দিয়ে দেখছে তাকে। এমন ভাবে দেখার কারণটা খুঁজে পেল না আয়ন্তিকা। ইতস্তত বোধ করে মাথা নুয়ে নেয় সে। খানিকক্ষণ বাদে আহানিশ এসে বসে পড়ল বাইকে। হেলমেট পরে নিয়ে বাইক স্টার্ট দিতে ব্যস্ত কণ্ঠে বলল, আগে কখনো বাইকে উঠেছো? না। তাহলে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরো, নয়তো পড়ে যাবে। সমস্যা নেই, পারবো। আহানিশ ব্রুট কোটি কুচকে নেয়। আয়ন্তিকার কথাটা তার মোটেও ভালো লাগলো না। মেয়েটা মাত্র অতিরিক্ত জেদি। এখন পড়ে টরে গেলে যে আঘাত পাবে সে আঘাতের মূল্য ব্যথা তো আহানিশ অনুভব করবে। তা কি এই মেয়ে বোঝে না? আহানিশ ঝাঁজ নিয়ে বলল, তেরামো না করে যা করতে বলেছি তা করো। আয়ন্তিকা করলো না, ধরলো না আহানিশকে। হাত গুটিয়ে ঠাই বসে রইল। আহানিশ দাঁতে দাঁত চেপে বাইক স্টার্ট দেয়। ঠাটিয়ে কয়েকটা চড় মারতে ইচ্ছে করছে তার আয়ন্তিকাকে। এমন উদ্ভট লাজিকহীন জেদের কি কোনো মানে হয়? নিজের জীবনের প্রতিও কোনো দরদ নেই আয়ন্তিকার। রাগের বশে আহানিশ স্পিড বাড়িয়ে দিয়ে বাইক নিজের মতো চালানো শুরু করে। মাঝপথে এসে চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আয়ন্তিকা। থরথর করে কাঁপার এক পর্যায়ে সে ধপ করে জড়িয়ে ধরে আহানিশকে। তাতে মুখ বাঁকিয়ে আহানিশ বলল, এখন জড়িয়ে ধরলো কেন? আয়ন্তিকার জবাব দিল না। ভয়ে সে এটে সেটে আহানিশের সাথে মনে মনে আটস্থ করলো আর কোনোদিন সে আহানিশের সাথে বাইকে উঠবে না। কোনো দিনও না। রাত 10টা। ফিজিক্স বইটা নিয়ে অন্যমনস্ক হয়ে বসে আছে আয়ন্তিকা। তার সামনে আহানিশ ল্যাপটপ নিয়ে বসে তার চোখে বারংবার পর্যবেক্ষণ করার চেষ্টা করছে আয়ন্তিকাকে। এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে বলল, বই নিয়ে অন্যমনস্ক হয়ে বসে আছো কেন? পড়ো। কি ভাবছো এত? আয়ন্তিকা বই পাশে রেখে দিয়ে আহানিশের পাশে ব্যবধান বজায় রেখে বসলো। হাত দিয়ে ওনা নাড়াচাড়া করতে করতে বলল, আমি গ্রামে যেতে চাই একটু। আহানিশ শটান হয়ে বসে গম্ভীর কণ্ঠে বলল, আগেও বলেছি আয়ন্তিকা, এখন আমার হাতে টাইম নেই। তোমাকে আমি দিয়ে আসতে পারবো না। আপনাকে দিয়ে আসতে হবে না, আমি মামার সাথে চলে যাব। মামা পরশু যাচ্ছে। আহানিশ ল্যাপটপ বন্ধ করে দেয় তৎক্ষণাৎ। গ্লাস হাতে নিয়ে গলা সিক্ত রূপে প্রদান করে বলল, কোথাও যাওয়ার দরকার নেই। আমি ফ্রি হলে আমি নিজে নিয়ে যাব তোমাকে। এখন পড়তে বসো, যাও। আহানিশ উঠে দাঁড়ায়। আয়ন্তিকার দিকে তাকে ধমক দিয়ে বলল, আমি কি বলেছি শুনোনি তুমি? যাও পড়তে বসো। আয়ন্তিকার ঠোঁটে কামড়ে কান্না দমন করার প্রয়াস চালায়। উঠে দাঁড়িয়ে চটজলদি রুম থেকে বেরিয়ে যায় সে। আহানিশ সেদিকে তাকে ধপ করে বসে পড়ে। একটু বেশি কি করা ব্যবহার করে ফেললো সে। ভাবতে ভাবতেই রুম থেকে বেরিয়ে আসে। আয়ন্তিকার রুমে গিয়ে চারপাশে চোখ বুলায়। কোথাও আয়ন্তি নেই। চিন্তিত হয়ে ব্যালকনি যায় সে। রেলিং ধরে আয়ন্তিকা দাঁড়িয়ে বিড়বিড় করছে কিছু। আহানিশ তা স্পষ্ট বুঝতে পারে না। আর একটু সামনে আগাতেই বুঝতে পারে তাকে গালাগাল করছে। উদ্ভট গালি শুনে সে থতমত খায়। আয়ন্তীর পিছে দাঁড়িয়ে সে বলল, আয়ন্তী। আয়ন্তিকা পিছে তাকে একদম সন্নিকটে আবিষ্কার করে আহানিশকে। পা উঁচু করে সে আহানিশের কলা চেপে ধরে বলল,
আরেক দফা চমকে আনিস আয়ন্তিকার কোমরে হাত রাখে। আয়ন্তিকা থামার কোনো নাম নেই তাও। পরিশেষে আহানিস আয়ন্তিকার খয়েরি বর্ণে কোমল ঠোঁটযুগল চট করে নিচে ওষ্ঠে আয়ত্ত নিয়ে নেয়। চোখের পলকে আয়ুরেখা হতে বিয়োজন হয়েছে প্রায় 1.5 মাস। শরৎকালের লাবণীময় রূপে সাজতে প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। শুভ্র সকালে আগমন ঘটতে আয়ন্তিকা বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে উঠে পড়ে। তার ডান পাশটা শূন্য পড়ে আছে। তা দেখে তপ্তশ্বাস ফেললো আয়ন্তিকা। এই তো সপ্তাহখানেক আগে তার ডান পাশটার ব্যবধান বজায় রেখে আনিস জায়গা দখল করে বেঘরে ঘুমাতো, কিন্তু কয়েক সপ্তাহ ধরে আহানিসের দেখা নেই। নির্বাচনের কাজে এতটাই ব্যস্ত সে আয়ন্তিকাকে এসে একবার দেখেও যায় না। নির্বাচন কাজ শুরু হতে আহানিস তাকে অহনার বাসায় দিয়ে গিয়েছে, সেই যে আর আসেনি। এতে অভিমানী আয়ন্তিকা শুধু অভিমানে ওখি পলক সিক্ত করে তোলে। আই উঠেছিস? অহনার ভরাট কণ্ঠস্বর কল্পনার জগতে মগ্ন আয়ন্তিকা এবার দরজার দিকে পূর্ণ দৃষ্টি দেয়। নিজেকে ধাতস্থ করে সে আলতো হয়ে সে বলল, কিছু বলবা? যা, ফ্রেশ হয়ে আয় জলদি, তোর স্কুলের সময় পেরিয়ে যাচ্ছে। নাহিদ এসে তোকে নিয়ে যাবে। আসছি মামি। আয়ন্তিকার হাতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। হাত মুখ ধোয়ার এক পর্যায়ে তার সূক্ষ্ম দৃষ্টি আটকে যায় তার অধর কোণে। সেখান কেটে গেছে একটু। লজ্জায় নুয়ে যায় আয়ন্তিকা। সেই ঘটনার 1.5 মাস কেটে গেলেও লজ্জার রেশ এখনো পূর্ণ মতন কাটেনি। সেদিন আহানিস তার ঠোঁটে আদুরে স্পর্শ এঁকে দেওয়ার এক পর্যায়ে ছোট্ট করে কামড় দিয়ে বসেছিল। ব্যথা লজ্জায় সেদিন আয়ন্তিকা মনে মনে আনিসকে শখানেক গালি দিয়েছে নিভৃতে। ভাগ্যিস মামি বা আইনিয়া আপু এই ঠোঁটের কেটে যাওয়া নিয়ে কোনরূপ প্রশ্ন তোলেনি, নয়তো সে লজ্জায় মারা পড়তো নিশ্চিত। শুভ্র সকালে আবির্ভাব শেষে এখন চলছে দুপুরে রৌদ্রের পালা। তপ্ত শ্বাস ফেলে ক্লাসরুমতে বেরিয়ে আয়ন্তিকা আগত হয় সামনে। নাহিদ গাড়ির সাথে শেষতে দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্র শটান হয়ে দাঁড়িয়ে মিষ্টি এসে সালাম দেয়। আয়ন্তিকা সালামের প্রত্যুত্তর করে গাড়িতে উঠে বসে। অহনা বাসার আসার পর হতে নাহিদ তাকে সব জায়গায় নিয়ে যায়। আহানিস কখনো আসে না, না কোনো ফোন করে তাকে। গাড়ি চলা শুরু করার পর আয়ন্তিকার চোখ আটকে যায় হাস্যোজ্জ্বল আহানিসের দিকে। পোস্টারে আহানিসের ছবি পুরো এলাকার নির্বাচনের পোস্টার ছেয়ে গেছে। লম্বা শ্বাস ফেলল সে। তারই অহনার বাসার রাস্তা হতে অন্যদিকে যাওয়া শুরু করতে আয়ন্তিকা চিন্তিত কণ্ঠে বলল, নাহিদ ভাইয়া, ওইদিকে কোথায় যাচ্ছেন? বাসার রাস্তা তো এই দিকে না। জি ভাবি, কিন্তু এখন আমরা বাসায় যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? ভাইয়ের কাছে। ভাই মানে অহর্নিশ? জি ভাবি, ভাই আপনার সাথে দেখা করতে চায়, তাই একটা ঠিকানা দিয়া বলছে আপনারে সেখানে নিয়ে যাইতে। অদ্ভুত প্রশান্তির হাওয়া তার সর্বত্র এসে বাড়ি খায়। আনিসের সাথে এতদিন পর দেখা হচ্ছে তার, তা ভাবলে জয়দা কাজ করা, আবার তারই মধ্যে জেগে ওঠে একরাশ অভিমান, পর্বতসম অভিমান। আনিসের এমপি পদে দাঁড়ানোকে খুশি নয় বললেও চলে। খুশি হবে কিভাবে? এত কিছু যে ঘটে গেল, এটাকে নিয়ে আনিসের বিপরীতে প্রার্থী লোক মাসুদ সর্বোচ্চ চেষ্টা করছে আহানিসকে এমপি পদ থেকে সরে দাঁড়াতে। কারণ ও জানে আহানিস এমপি পদে দাঁড়ালে তার জয় নিশ্চিত। তাই তো মাসুদ বিভিন্নভাবে চেষ্টা করছে। আহানিসের বাবা ইমানকে আঘাত করে একবার তার পা ভেঙে দিয়েছিল, তার ব্যবসায় লস ঘটিয়েছিল, আহানিসকে মেরে ফেলার প্রয়াস চালিয়েছিল। তবে মাসুদই ব্যর্থ। আহানিস নিজের কর্মে অটল। নির্জন এক খোলা মাঠে এসে থেমে গাড়ি। নাহিদ ইশারা নামতে বলল আয়ন্তিকাকে। অপেক্ষা করার জায়গাটি নাহিদ বলে দেখ গাড়ি নিয়ে কিছুটা দূরে চলে গেল। আহানিসের নির্দেশ এটা, তাদের প্রাইভেসি চাই। তাই আয়ন্তিকাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেই যেন নাহিদ চলে যায় এমনটা বলেছে সে। আয়ন্তিকা গুটি গুটি পায়ে এগিয়ে যায় সামনের দিকটাতে। সেখানে একটা ছাউনিতে রয়েছে, ওপরে টিন বাঁধানো, মাঝখানটায় বাঁশ আর চতুর্দিকে বসার জন্য বিন্যাস মতন কয়েকটা সিট বাঁধানো। শিরডিঙের ছাউনিতে উঠে আয়ন্তিকা দুহাত আলতো করে হাত দিয়ে উত্তাপ করার চেষ্টা করে। হাত কেমন হিমভাবে টেনে নিয়েছে নিচের মাঝে, যেন বড়। 4 মিনিট বাদে আয়ন্তিকা শুনতে পায় বাইকের কর্কশ শব্দ। তৎক্ষণাৎ সে বাম দিকে তাকায়, ঘাড় বাঁকিয়ে নিয়ে আকাঙ্ক্ষিত মানুষটিকে নজরে তার চটজলদি এসে ঘন্টাতেই
আনিশ নেভি ব্লু রঙের শার্ট পরে আছে। শার্টটা ঘামে ভিজে চুপচাপ হয়ে তার শরীরের সাথে একদম এঁটে সেটে মিশে রয়েছে। এতে তার ফিটফাট সুদর্শন দেহটা স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে। তবে আয়ন্তিকা খেয়াল করলো আনিশ আগের থেকে কেমন রোগা রোগা হয়ে গিয়েছে। মাথা হতে কালো রঙের হেলমেটটা খুলেতেই নজর আসে তার নির্জীব এক চেহারা। আনিশের চোখের চারিদিকে কালচে ভাব, গোলাপি পুরু ঠোঁট দুটো সুপ্ততায় মগ্ধ, বড়সড় চোখ দুটো ছোট হয়ে আছে, সর্বমুখে ফ্যাকাশে রূপ ধারণ করছে এক প্রকার। আয়ন্তিকা কেঁপে ওঠে। 1 মাসের ব্যবধানে কি হাল হয়েছে আনিশের? এই অবস্থা কেন এই লোকটার? আনিশ হেলমেট রেখে দিয়ে তড়িৎ বেগে ছাউনিতে এসে উঠল। হেলতে দুলতে এগিয়ে এসে সে এক প্রকার ঝাপটে ধরল আয়ন্তিকাকে। এই তো তার বুকের ব্যথা তো মিটে গেল। ভেতরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় একদম শান্ত রূপে রূপান্তর হল। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।